অমন একটা বোনকে একা ফেলে চলে যেতে পারলেন, আবার এখন আমার কাছে সরি বলতে এসছেন কোন মুখে? আপনি আসলে কি চান? কিছুই চাই না। আপনি আসলে দায়িত্ব থেকে পালাতে চেয়েছেন সারা জীবন। আপনার কর্তব্যবোধই নেই, নিজের ফ্যামিলির কাছেই নেই, আবার আমার কাছে কি থাকবে? নাফিস চুপ করে রইল। রীতি এখন সোজাসুজি তার দিকে তাকিয়ে আছে। রীতির চোখে পানি, সে অনবরত কথা বলে যাচ্ছে। সৌরভ ভাইয়া আপনার এত ভালো বন্ধু, আপনি তার কাছেও কিছু বলে যাননি? আপনার মা রোজ দুবার করে ভাইয়াকে ফোন করে জিজ্ঞেস করতো আপনার কোনো খবর পেয়েছে কিনা। আপনি খবর রাখেন এসবের? আপনার মা বোধহয় বুঝতে পেরেছিলেন তিনি আর বেশি দিন বাঁচবেন না। শেষের দিকে অস্থির হয়ে পড়েছিলেন। তার মানসিক কষ্টটা আপনি বোঝার কোনো চেষ্টাই করেননি। আপনার কাছে আসলে আমি তেমন কিছু এক্সপেক্টই করি না। আপনার সরির আমার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে। আপনি আর কখনো আমার সামনে না এলেই খুশি হব। নাফিস হঠাৎ মুখ ফসকে বেফাস কথাটা বলে ফেলল। তুমি কি কখনো আমাকে ভালোবাসতে রীতি? রীতির ইচ্ছে হলো চিৎকার করে কেঁদে ফেলতে। এত কিছুর পরে সে জিজ্ঞেস করছে রীতি ভালোবেসেছে কিনা। তার সন্দেহ আছে সেটা নিয়ে। সে কি এসে দেখে গেছে তার অনুপস্থিতিতে রীতির মনে কত বড় ক্ষত তৈরি হয়েছে? একটা পড়ুয়া সুখী মেয়েকে দুঃখে চুবিয়ে তোলা খড়কুটো বানিয়ে দিয়ে প্রশ্ন করা হচ্ছে সে ভালোবেসেছে কিনা। রীতি অনেক কষ্টে নিজের রাগ সামলে বলল, না। নাফিস বুঝলো রীতি মিথ্যে বলছে। ওর চোখ এত লাল হয়ে আছে কেন? চেহারাও কেমন হয়ে যাচ্ছে। ও কি জ্ঞান হারাবে? নাফিস বলল, তোমার কি হয়েছে রীতি? নাথিং। তুমি বসবে, ভেতরে চলো। না। রীতি নাফিসের পাশ কাটিয়ে চলে যেতে চাইলে নাফিস তার হাত টেনে ধরে ফেলল। হাতটা ছেড়ে দিন। হঠাৎ চমকে উঠলো দুজন। কথাটা বলেছে অলোক। কখন যেন এসে দাঁড়িয়েছে, ওরা কেউই দেখতে পায়নি। নাফিস রীতির হাত ছেড়ে দিল। শক্ত করে ধরেছিল বলে ফর্সা হাতে আঙুলের ছাপ বসে লাল হয়ে গেছে। অলোক আলতো করে হাতটা ধরে নাফিসের দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, শুনুন মিস্টার, আপনার সাথে রীতির কি সম্পর্ক আমি জানি না, তবে এখন সে আমার হবু স্ত্রী। অন্যের স্ত্রীকে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় সেটা শিখে আসলে খুশি হব। অলোক কথাটা বলে উত্তরের অপেক্ষা না করে রীতিকে নিয়ে নিজের গাড়িতে উঠে বসলো। গাড়ি স্টার্ট দিয়ে কোন দিকে চললো নিজেও জানে না। ভয়ানক রাগে তার গা কাঁপছে। নীলিমা ভেতরে গিয়ে নিজের সিরিয়াল আসতে দেরি আছে দেখে বাইরে চলে এসেছিল বৃষ্টি দেখতে, কিন্তু বাইরে এসে অন্য এক দৃশ্য দেখে ফেলেছে সে। রীতি আর ভাইয়া। নীলিমা ভাবতে পারছে না কিছু। পর্দার আড়ালে ছিল বলে তাকে ওরা দেখতে পায়নি। ওর কেমন যেন লাগছিল। অলোক নাফিসকে অপমান করে চলে যাওয়ার সময় ভীষণ রাগ হচ্ছিল লোকটার উপর। নাফিস তারপর থেকে পাথরের মতো মুখ করে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে বৃষ্টির পানির দিকে, কিন্তু আসলে কিছুই দেখছে না। তার জীবনটা এত আঁকাবাঁকা পথের মতো কেন? কেন তার সাথে সবাই খারাপ হবে বলে বিধাতা লিখে দিয়েছেন? নীলিমা ভাইয়ের অবস্থা দেখে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। নীলিমাকে দেখে নাফিস খানিকটা হকচকিয়ে গেল। নিজেকে সামলে নিল দ্রুত। বোনের মুখটা তুলে দেখলো সে কাঁদছে। আরে খাচ্ছিস কেন নীলি? নীলিমা এবার শব্দ করে কেঁদে ফেললো, বলল, রীতি আপু তোমাকে এসব বললো কেন? নাফিস ব্যথিত গলায় বলল, তুই শুনেছিস সব? নীলিমা মাথা বাঁকালো। কেঁদে ভাইকে আরো অপমান করতে চায় না সে। নাক টেনে চোখ মুছে বলল, থাক, বাদ দাও এসব। ওনার তো বিয়ে ঠিক হয়ে গেছে, তোমার আর ওনার কথা ভাবতে হবে না। এখানেও থেকো না, বাড়ি চলে যাও, রেডি হয়ে এসো, আমি বর্ণাদের সাথে চলে যাব। নাফিস নীলিমার মাথায় হাত বুলিয়ে বললেন, আচ্ছা, তুইও এসব মনে রাখিস না। নাফিস চলে গেলেও নীলিমা দাঁড়িয়ে রইল। আর কতবার তার ভাইয়ের মন ভাঙবে? মীরা আপু চলে গিয়েছিল ভাইয়ের টাকা পয়সা ছিল না বলে। এখন রীতি আপু তাকে কষ্ট দিচ্ছে। কি বলছিল? ভাইয়া কেন তাদের প্রতি দায়িত্ব পালন করলো না? সেটা নিয়ে তো তার নিজের কোনো আক্ষেপ নেই। তাহলে রীতি আপুর কেন এত কথা শোনাতে হবে? ভাইয়াকে বুঝলে তার মনটা কত নরম সেটা জানলে কি রীতি আপু তাকে এত কথা শোনাতে পারত? নীলিমা আবারও কেঁদে ফেললো। একবার কান্না এলে সব দুঃখ মনে পড়ে যায়। তারপর কান্নার কিছুতেই থামানো যায় না। নীলিমার বাবা মায়ের মৃত্যুর কথা মনে পড়ে যাচ্ছে। তাদের পরিবার ভেঙে যাওয়ার কথা মনে হাহাকার হয়ে বাজছে। নিজেকে সামলাতে পারছে না কিছুতেই। বেশ কিছুক্ষণ পার হওয়ার পর সে ঠিক করলো আজ আর সাজবে না। সাজার কোনো ইচ্ছে নেই, অনুষ্ঠানেও থাকার ইচ্ছে নেই, বাসায় চলে যাবে। কিন্তু একা যেতে পারবে না। ভাইকে ফোন করলো সে, কিন্তু নাফিস ফোন তুললো না।
নীলিমা আরো কয়েকবার চেষ্টা করেও নাফিসকে পেল না। তার হঠাৎ ভয় করতে শুরু করলো। মা বাবা যেদিন মারা গেল সেদিন কার মতো ভয়, কেমন অশনি সংকেত বাজছে মনে। ভাইয়ের যা চেহারা হয়েছিল এখানে থাকতে, সেটা মনে করেই বুকের ভেতরটা ছ্যাদ করে উঠছে নীলিমার। ভাইকেও সে হারিয়ে ফেলবে না তো? আলোক অনেকক্ষণ এলোমেলো ড্রাইভ করে শেষে একটু সুস্থির হলো। একটা কফি শপের পাশে গাড়ি পার করে ছাতা নিয়ে বের হলো। রীতির পাশে দরজা নিজেই খুলে দিয়ে তাকে নিয়ে কফি শপে ঢুকলো। বৃষ্টি দিনের সকালে কফি শপে লোকজন তেমন নেই। অলোক 2 কাপ কফি লেটে অর্ডার করে দিয়ে এতক্ষণে প্রথমবারের মতো রীতির সাথে কথা বলল। বলো এবার, আজকে কি বলতে রেখেছিলে? রীতি যা গুছিয়ে এসেছিল সব এলোমেলো হয়ে গেছে। সে চুপ করে মাথা নিচু করে রইল। ছেলেটা তোমার প্রাক্তন? না, তাহলে? রীতি দীর্ঘশ্বাস ফেলে বলল, সে আমার কিছুই না। আমার তরফ থেকে কিছু আবেগ ছিল, তার দিক থেকে কিছুই ছিল না। তাহলে হাত ধরলো কেমন? উনি সৌরভ ভাইয়ার বন্ধু, আমাদের বাড়িতে যাওয়া আসা করতো, সেজন্যই একটু একটু কি কি বলা যায়, অধিকার বোধ। অধিকার থাকলে অধিকার বোধে প্রশ্ন আসে রীতি। তুমি বলছো তার তরফ থেকে কিছু ছিল না? রীতি একটু চমকালো। সে তো এভাবে ভেবে দেখেনি। তুমি বলছো তার তোমার প্রতি কোনো ফিলিংস নেই? না, নেই। আছে, তুমি স্বীকার করছো না, আমাকে মিথ্যে বলছো। আমি সত্যি বলছি। রীতি অলোকের চোখের দিকে তাকিয়ে বলল। অলোকের মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। এতক্ষণের উত্তেজনা উধাও হয়ে গিয়ে তীব্র মন খারাপ জড়ো হয়েছে। রীতিকে সে ভালোবাসে, কিন্তু রীতির মনে কোনো জায়গা করে নিতে পারেনি। এতদিন রীতির চোখে যে ভালোবাসা দেখার জন্য সে হাজারটা পাগলামি করেছে, সেই ভালোবাসা রীতির চোখে দেখতে পেয়েছে, তবে সেটা অন্য কারোর জন্য। রীতি আরো অনেক কিছু বলল, কিছুই অলোকের কানে ঢুকলো না। শেষ কথাগুলোতে রীতি জানালো তার কিছুটা সময় লাগবে, সময় পেলে সে গুছিয়ে নিতে পারবে। অলোক রীতির দিকে তাকিয়ে ভাবলো, মেয়েটা সত্যি অসহায়ের মতো সময় চাইছে। ওর এলোমেলো মন ঠিক করতে সেটা প্রয়োজন, কিন্তু যত সময়ই দিক, অলোক কি নিজের জন্য রীতির মনে কোনো জায়গা করে নিতে পারবে? মনে হয় না। আর যদি নাই পারে, তাহলে জোর করে একবার বিয়ের সম্পর্ক জুড়ে দেবার কি মানে দাঁড়ায়? আবার আরো একটা ব্যাপার থেকে যাচ্ছে। রীতি বলছে নাফিস তাকে ভালোবাসে না, তার আর নাফিসের সম্পর্ক কোনোদিন জোড়া লাগবে না। সেক্ষেত্রে অলোক কেন নিজের ভালোবাসা স্যাক্রিফাইস করবে? রীতি যদি সময় নিয়ে শেষে তার কাছে ফিরে আসে, তাহলে সে কেন তা হতে দেবে না? চিন্তাগুলো জট পাকিয়ে গেল অলোকের মাথায়। সে ঘড়ি দেখলো, 12টা বাজে। অঝরে বৃষ্টি পড়ছে বলে মনে হচ্ছে এখনো সকাল। সে রীতিকে বলল, চলো তোমাকে পৌঁছে দিয়ে বাড়ি যাব, সবাইকে নিয়ে প্রোগ্রামে আসতে হবে। আপনি কি ভাবলেন? এই ব্যাপারে পরে ভাববো, আমারও সময় প্রয়োজন। রীতির মনে হলো অলোক খুব একটা সন্তুষ্ট নয়। ওর চেহারায় মেঘ জমে আছে। রীতির খুব খারাপ লাগছে অলোকের জন্য, কিন্তু তার কিছুই করার নেই। বর্ণার সাজ শেষ হলে সে নীলিমাকে খুঁজতে এসে দেখলো নীলিমা বারান্দায় বৃষ্টির পানির মধ্যে বসে ফুফিয়ে কাঁদছে। চোখে দিশেহারা ভাব। বর্ণা কাছে গিয়ে কাঁধে হাত রেখে উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করলো, এই নীলিমা, কি হয়েছে? নীলিমার চোখ লাল হয়ে গেছে। সে ফোপাতে ফোপাতে বলল, বাসায় যাব। কেন? ভাইয়া ভাইয়া কি? ফোন ধরছে না। তো নীলিমার মাথা নেড়ে বলল, এখন কিচ্ছু বলতে পারবো না, আমি বাসায় যাব। প্লিজ একটা ব্যবস্থা করে দাও। রাস্তায় একটা গাড়ি, রিক্সা কিচ্ছু নেই, আমি কি করব? বর্ণা কিছুই বুঝতে পারলো না। বলল, আচ্ছা দেখছি। শেফালিদের গাড়িটা ছিল। ড্রাইভারকে বলে দিল নীলিমাকে তার বাসায় নামিয়ে দিয়ে আসতে। নীলিমা কেমন পাগলের মতো করছে। বর্ণার ইচ্ছে হচ্ছে ওর সাথে যেতে, ওকে একা ছেড়ে না দিতে, কিন্তু চলে গেলে শেফালি যে একা হয়ে যাবে। নতুন বউ একা একা যাবে নাকি? মা শুনলে ছেঁচে ফেলবে তাকে। আপুটাও নেই। সে নীলিমাকে গাড়িতে তুলে দিয়ে কয়েকবার নাফিস ভাইকে ফোন করলো। বেজে বেজে শেষ হয়ে গেলেও কলটা কেউ ধরলো না। আজ অলোকের বাড়ির সবাইকে দাওয়াত করা হয়েছে। এর আগে ওদের বাড়ির সবার সাথে রীতির বাড়ির সবার পরিচয় হয়নি। অলোকের বাবা থাকেন বিদেশে, তিনি এখনো আসতে পারেননি। ছেলের বিয়েতে আসবেন ঠিক করেছেন। আর ওর মায়ের সাথে শুধু শিরিনের একবার দেখা হয়েছিল এক বিকেলে, যখন রীতিকে দেখতে এসেছিল তখন। তিনি এঙ্গেজমেন্টেও আসেনি, অসুস্থ ছিলেন বলে। ওরা সবাই উৎসাহে গমগম করছে। অলোকের বোন অনিন্দিতা খুব সেজেছে। রীতিদের পুরো ফ্যামিলিটাই বোধ হয় দেখতে সুন্দর। অনুষ্ঠানে গিয়ে তার জন্য একটা সুন্দর বর পেয়ে গেলে মন্দ হয় না। গাড়িতে বসে এই নিয়ে নানা হাসি মজা হচ্ছে। শুধু অলোক গম্ভীর। সদা হাস্যোজ্জ্বল ছেলেকে গম্ভীর দেখে তার মা প্রশ্ন করলেন,
তোর কি অফিসে কোনো সমস্যা হয়েছে? না তো। তাহলে অলোক একটু হেসে বলল, ওই যে বলে না, বাদলার দিনে অকারণে মন খারাপ হয়ে যায়, সেরকম কিছু হয়েছে হয়তো। অনিন্দিতা খিলখিল করে হেসে বলল, মা, ভাইয়ের তর সইছে না, সে রীতি আপুকে দেখার। দেখো, ওখানে গেলেই মন খারাপে পালিয়ে যাবে। অলোকও হাসার চেষ্টা করলো, হাসি এলো না। রীতিকে এই মাত্রই সে দেখে এসেছে, সেটা ওদের বলেনি। বিয়ের হলে পৌঁছতে ওদের দেরি হলেও দেখলো অনেকেই এখনো আসেনি বৃষ্টির জন্য। অলোকের পরিবারের সবাই রীতিদের সবার সাথে পরিচিত হতে লাগলো একে একে। রীতির বাবা ব্যস্ত ছিলেন, খাবার দাবার তদারকির কাজ নিয়ে মহা ঝামেলায় পড়ে গেছেন। শিরিন এসে তাকে ডেকে গেলেন নতুন আত্মীয়দের সাথে পরিচিত হয়ে যেতে, কিন্তু তিনি নিজের কলিগদের মাত্র খেতে বসিয়েছেন, ছেড়ে যাওয়া যাচ্ছে না। একটু পর বাবলুর আর মনেও রইল না রীতির শ্বশুরবাড়ির লোকের কথা। নতুন মেহমান আসায় তাদের নিয়ে ব্যস্ত হয়ে গেলেন আবার। বিশেষ করে শেফালির বাড়ির লোকেরা একটু বেশি বনেদি, তাদের খাতিরদারির কমতি রাখলে চলবে না। বিয়েতে তারা যা আপ্যায়ন করেছে ততটা সামর্থ্য না থাকলেও আন্তরিকতা দিয়ে পুষিয়ে দিতে হবে। আরো কিছুক্ষণ পর রীতির বাবাকে টেনে নিয়ে যেতে যেতে বলল, ওনারা অস্থির হয়ে গেছেন তোমাকে দেখতে। কেন রে? শুনেছি বুঝি তোর বাবা অনেক হ্যান্ডসাম? রীতি হেসে বলল। হ্যাঁ, তাই হবে মনে হয়। বাবলু মেয়ের হাত শক্ত করে ধরে এগিয়ে গেলেন। তার মেয়েটারও বিয়ে দিয়ে দিতে হবে, ভাবা যায়। রীতি অলোকের মায়ের সাথে তার বাবার পরিচয় করিয়ে দিল। এই যে আমার বাবা। অলোকের মায়ের চেহারাটা হঠাৎ করে বদলে গেল, যেন স্থির হয়ে গেছেন। বিস্ফোরিত চোখে তাকিয়ে আছেন বাবলুর দিকে। রীতির মনে হলো বাবাও শক্ত হয়ে গেছেন। অস্ফুটে তার মুখ দিয়ে বের হলো নামটা, টুম্পা। নীলিমা বাসার সামনে আসতেই আরো অস্থির হয়ে উঠল। গাড়ি থেকে নেমে এক দৌড়ে উঠে গেল ওপরে, ওদের তার চারতলায়। চারতলায় উঠে ক্রমাগত বেল বাজাতে আর দরজা ধাক্কা দিতে শুরু করলো। অস্থির হয়ে উঠেছে একেবারে, ভয়ে তার শরীর কাঁপছে। নাফিস দরজা খুলছে না। নীলিমা ক্রমেই পাগল হয়ে উঠছে, ওর শরীরে খুব একটা বল ছিল না। একটু পরে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল নীলিমা। যখন জ্ঞান হলো, চোখ মেলে নীলিমা দেখতে পেল সে একটা বিছানায় শুয়ে আছে। আশেপাশের কিছুই চিনতে পারছে না, এটা কোন জায়গা। তাকে চোখ মেলতে দেখে কারো গলা শোনা গেল, জ্ঞান ফিরলো তাহলে? কেমন আছো তুমি? নীলিমা চোখ পিটপিট করে তাকালো। মহিলাকে চেনা চেনা মনে হচ্ছে, কে যেন। মহিলা অবাক হয়ে বললেন, আমাকে চিনতে পারছো না? নীলিমা তক্ষুনি চিনল, তাদের পাশের ফ্ল্যাটের ভদ্র মহিলা। নীলিমা কাতর স্বরে জিজ্ঞেস করলো, ভাইয়া, ভাইয়া কোথায়? আছে, ডাক্তার আনতে গেছেন উনি। ও ঠিক আছে? হ্যাঁ, ঠিক থাকবেন না কেন? তোমার কি হয়েছে তাই বলো। নীলিমা স্বস্তিশ্বাস ফেলে বলল, জানি না। নিশ্চয় সকালে খাওনি, দাঁড়াও আমি কিছু আনি। আগে খাবে তারপর কথা। নাফিস চলে এলো ততক্ষণে। ভাইকে দেখে তার বুকে ঝাঁপিয়ে পড়লো নীলিমা। তুমি দরজা খুলছিলে না কেন? গোসল করছিলাম পাগলি, তুই অজ্ঞান হলি কেন বলতো? আর চলে এসেছিস কেন? নীলিমা উত্তর দিল না, শুধু ফুফিয়ে কাঁদতে থাকলো। নাফিস কলিং বেলের শব্দ শুনে দ্রুত জামা কাপড় পরে বের হয়েছে, কিন্তু ততক্ষণে নীলিমা জ্ঞান হারিয়েছে। পাশের ফ্ল্যাটের ভদ্র মহিলা তাকে দেখতে পেয়ে নিজের ঘরে নিয়ে শুইয়ে দিয়েছে। হঠাৎ কি হলো বুঝতে পারছে না নাফিস। নীলিমার কি কোনো বড় অসুখ হলো? হার্টের প্রবলেমটা কি আবার দেখা দিল? ডাক্তার চেক করে বললেন ব্লাড প্রেশার হঠাৎ খুব কমে গেছে, ভালো মন্দ খাওয়া দরকার। আর যেহেতু ওর আগে থেকে শারীরিক সমস্যা আছে, তাই সবসময় যে ডাক্তার দেখায় তাকে দেখিয়ে চেক আপ করিয়ে নিতে। ভদ্রমহিলা তারপর দুই ভাই বোনকেই খাওয়ালেন, জানালেন তার অনেক দিনের ইচ্ছে ছিল ওদের খাওয়ানোর। এবার সুখ চলে এলো। খাওয়ার ফাঁকে ফাঁকে নীলিমা নাফিসের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছে। নাফিস ব্যাপারটা খেয়াল করলো। ঘটনা কি? বাসায় ঢুকে নাফিস জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? আমার কিছুই হয় নাই। তো নাফিস প্রশ্ন করে ঠায় দাঁড়িয়ে রইল, উত্তর না পেলে যেন নড়বে না। এদিকে নীলিমা কোনো উত্তর দিতে চাচ্ছে না, এড়িয়ে যাচ্ছে বারবার। তুই বলবি সত্যি করে? কেউ তোকে কিছু বলেছে? রীতি ফিরে এসেছিল? ওর সাথে তোর কিছু হয়েছে? বলছিস না কেন? না। নাফিস মুখ শক্ত করে বসে পড়লো। নীলিমা কয়েকবার তার সাথে কথা বলতে গিয়ে ব্যর্থ হলো। নাফিস শেষে বলল, চল তাহলে অনুষ্ঠানে যাব, না গেলে সৌরভ রাগ করবে। না, যাব না। কেন? নীলিমা বুঝলো বলতেই হবে। সে নাফিসের পাশে গিয়ে বসে তার কাঁধে মাথা রেখে বলল,
ভাইয়া, আমি ভেবেছিলাম তুমি খারাপ কিছু করে ফেলবা। নাফিস অবাক হলেও কিছু বলল না। বাবা যেমন করেছিল তেমন। আমার খুব ভয় করছিল। তুমি চলে আসার পরপরই এত অস্থির লাগছিল বলার মতো না। সেজন্য পাগলের মতো ছুটে এসেছিস? হ্যাঁ। নাফিস মৃদু হেসে নীলিমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোর ভাইয়া অনেক খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেছে, কিন্তু কখনো সুইসাইডের কথা ভাবেনি। কেন ভাবেনি জানিস? কেন? কারণ আমি সব সময় বিশ্বাস করেছি ভালো দিন আসবে। আমার যেহেতু জন্ম হয়েছে, আমি পৃথিবীর জন্য কোনো কিছু না করে মরে যেতে চাই না। এত বাধা হয়ে এসেছি যে রীতির ব্যাপারটা নতুন ক্ষত দেওয়া ছাড়া কোনো ক্ষতি করতে পারবে না। তাছাড়া রীতিকে আমি কষ্ট দিয়েছি, এটুকু পাওনা ছিল আমার। আমি তার জন্য প্রস্তুত ছিলাম। আমি যখন এখান থেকে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে চলে গেলাম, তখন কতটা কষ্টে ছিলাম তুই জানিস না। তোর কাছে তো মা ছিল, আমার কেউ ছিল না। আমি না তোদের কাছে যেতে পারতাম, না বাড়ি থেকে বের হতে পারতাম। সবাই জিজ্ঞেস করো, হে এই যে রেপিস্টটাকে আশ্রয় দিয়েছে, এটা তোমার বাবা না? এমন একটা কাজ করতে পারলো? আমি নিজেও নিজেকে একই প্রশ্ন করতাম। ঘেন্না ধরে গিয়েছিল জীবনের উপর। মনে হয়েছিল রীতির মতো একটা মেয়েকে আমার মতো লোক কখনোই ডিজার্ভ করে না। তোরাও আমাকে ছাড়া ঠিকই বাঁচতে পারবি, কিন্তু আমি বাঁচতে পারবো না এখানে থাকলে। তাই সব অতীত পেছনে ফেলে চলে গিয়েছিলাম। এমন একটা সুতোও রেখে যায়নি যেটার টানে পুরনো কথা মনে পড়বে। আমি আসলে এই জায়গা থেকে পালাইনি, পালিয়েছিলাম তিলে তিলে মরে যাওয়ার যন্ত্রণা থেকে। তোদের সাথে যোগাযোগ রাখলে আমি আগের মতো অবস্থা থেকে কিছুতেই বের হতে পারতাম না রে। আমি জানতাম বাবা তোদের দেখে রাখবে, তাই খবর নিতাম না। জানি এজন্য সারা জীবনেও ক্ষমা পাবো না, তবুও ক্ষমা চাই তোর কাছে, তোদের কাছে। এই যে চলে গিয়েছিলাম, সেটা তো বাঁচার জন্যই। আজ সামান্য কথা কাটাকাটির জন্য তোর ভাই মরে যাবে না নীলি, তুই চিন্তা করিস না। নীলিমা বেশ কিছুক্ষণ চুপ করে রইল। সে ঠিকই জানে তার ভাইয়ের মনের ভিতর কি চলছে। ও এখনো সুস্থ না। কোথাও ভাঙতে থাকা একটা মন হাসি মুখে বয়ে বেড়াচ্ছে মানুষটা। এজন্য অজস্র অভিযোগ থাকার পরেও সে একটা কথাও শোনায়নি। সে জানে ভাই চলে গেলে তার আর কেউ থাকবে না, কিন্তু রীতি আপুর তো অপশন আছে। প্রেমিক একজন না থাকলে ঠিকই অন্যজন খুঁজে নেওয়া যায়। এজন্য এত কড়া কথাগুলো শুনিয়ে দিল। বোঝার চেষ্টাও করলো না মানুষটাকে। নাফিস পরিবেশ হালকা করতে বলল, আজকে তো যাওয়া হলো না, তোকে সন্ধ্যায় চাউমিন বানিয়ে খাওয়াবো কেমন? ইউটিউব দেখে কালকে শিখে ফেলেছি। নীলিমা হেসে ফেলে বলল, প্রতিদিন যেসব আগডুম বাগডুম বানাচ্ছো, কবে যেন তোমাকে আমি রোস্টার শেফ অ্যাওয়ার্ড দিয়ে দেব। তোর জন্যই তো বানাই, পাজি কোথাকার। জানি আমি, এটাও জানি একদিন তুমি মাস্টার শেফ হয়ে যাবা। একটু বেজি হয়ে গেল না? না সত্যি, তুমি হবাই, দেখে নিও। নাফিজের মনের মেঘ একটু হলেও সরে গেল। আকাশ তখনও অঝোর ধারায় বৃষ্টি ঝরিয়েছে, কোনো বিরাম নেই, কোনো কিছুর পরোয়া নেই। নাফিস নীলিমাকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজের ঘরের জানালার পাশে গিয়ে বসলো। একটা পাতলা কম্বল জড়িয়ে নিল গায়ে। বেশ শীত করছে। জানালার ওপাশটা ধোয়াটে। তার ভীষণ ইচ্ছে করতে লাগলো একটা উষ্ণ স্পর্শের। কেউ যদি তাকে মাত্র 5টা মিনিটের জন্য খুব ভালোবেসে শক্ত করে জড়িয়ে ধরে রাখতো, তার জমে থাকা মন খারাপগুলো বাষ্পের মতো উড়ে যেত। বলা হয় প্রথম প্রেম ভোলা যায় না, আর প্রথম প্রেমে ধোঁকা, সেটা কি ভোলা যায়? বাবলুর জীবনে এরপর 2বার ভালোবাসা এসেছে। তুহুরের সাথে তার অল্প দিনের বিয়ের সম্পর্ক ছিল অতি মধুর স্মৃতিময়। মুখ চোরা একটা মেয়ে যে এতটা ভালোবাসতে পারে, এত রোমান্টিক হতে পারে, সেটা তুহুরের সাথে না থাকলে কোনোদিন বুঝতে পারতেন না বাবলু। এরপর শিরিন এসেছে তার কঠিন একটা সময়। তখন থেকে আজ পর্যন্ত ভালোবাসার যে জাল দিয়ে শিরিন তাকে আর তার পরিবারকে বেঁধে রেখেছে, সে ভালোবাসা অস্বীকার করার কোনো কারণ নেই। কিন্তু এত কিছুর পরেও যে ঘৃণা টোম্পানো মনে রয়ে গেছে, সেটা মুছে যায় না। এখনকার দিনে হয়তো প্রেমের অভিনয় করে সুবিধা ভোগ করে ধোঁকা দেয়া মেয়ে অনেক পাওয়া যাবে, কিন্তু সে সময় তো এমন ছিল না। মেয়েরা ছিল লজ্জাশালী, প্রেম ছিল পবিত্র, সুন্দর। সে সময় তাকে ব্যবহার করে অন্য কারো হাত ধরে চলে যাওয়া মেয়েটাকে এতদিন পর দেখে সেই অপমানের কথা খুব ভালো মতোই মনে পড়ে গেল বাবলুর। অলোকের ব্যাপারে তিনি বহু খোঁজ খবর নিয়েছেন। তার বিদেশ থাকা বাবার সাথে তিনি ফোনে কথা পর্যন্ত বলেছেন, কিন্তু মাকে তো দেখা হয়নি। তিনি দেখার প্রয়োজনও বোধ করেননি। কে আশা করেছিল এরকম একটা শখ তার জন্য ওত পেতে বসে আছে? তবে যত যাই হোক, মনের মাঝে যাই থাকুক, বাইরে তো বাবলুর বয়স হয়েছে। মেয়ে বিয়ে দেবার বয়সে ছেলে মানুষের মতো আচরণ করা যায় না। তিনি ধাক্কাটা যতটা সম্ভব হজম করে বললেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন?
টুম্পা তখনও নিজেকে সামলে নিতে পারেনি। তিনি বিড়বিড় করে কি যেন বললেন, হয়তো সালামের উত্তর নিলেন, তবে বোঝা গেল না। শুধু আশেপাশের লোকজন বুঝতে পারলো এরা পূর্ব পরিচিত। অলোক বলল, মা তোমার কি হলো? টুম্পা শূন্য দৃষ্টিতে অলোকের দিকে তাকালেন, তবে তিনিও কয়েক সেকেন্ডের মধ্যে নিজেকে সামলে নিলেন। বাবলুর চাইতে খুব ভালোভাবেই নিজেকে গুছিয়ে নিয়ে একগাল হেসে বললেন, আমাকে চিনছেন বাবলু ভাই? আপনাদের এলাকায় আমার আত্মীয় বাড়ি ছিল। বাবলু আবারও একটা ধাক্কা খেলেন। তিনি ভাবতেও পারেননি এভাবে পুরানো কথা ওঠানোর সাহস করবে এই মহিলা। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, জি না, আমার পুরনো কথা খুব একটা মনে থাকে না। টুম্পা যেন একটু নিভে গেলেন, আর কিছু বললেন না। শিরিন ওনাদের জোর করে খেতে নিয়ে গেলেন। বাবলু গেলেন না, দাঁড়িয়ে রইলেন। রীতির বিয়েটা নিয়ে আরেকবার ভাবতে হবে। বাড়ি ফেরার পর থেকে শিরিন লক্ষ্য করছেন বাবলু বেশ চিন্তিত। তার মুখের রং যে অলোকের মাকে দেখার পর থেকে অন্যরকম হয়ে গেছে, এটা শিরিন তখনই খেয়াল করেছেন। তবে কিছু জিজ্ঞেস করার সুযোগ বা পরিস্থিতি ছিল না। এখনো বাড়ি ভর্তি মেহমান, একান্তে কথা বলার সুযোগ কোথায়? তবু রাতে খাওয়া দাওয়ার পাট চুকে গেলে শিরিন একটা সুযোগ পেয়ে গেলেন। বাবলু ঘরে নেই। খাওয়ার পর মাঝে সাঝে সিগারেট খেতে ছাদে চলে যায় লোকটা। আজও নিশ্চয়ই সেখানে। শিরিন সবার অগোচরে বেরিয়ে গেলেন। অলোকের সাথে আর কথা হয়নি রীতির। অলোক নিজেও স্পেস চাইছে, দেয়াই ভালো। তার অলোককে নিয়ে চিন্তাও হচ্ছে না, তার মাথায় ঘুরছে নাফিস। সকালে ওরকম একটা ঘটনা ঘটলো বলেই কি সে আজ এলো না? কিন্তু নীলিমা এলো না কেন? সে তো স্বাস্থ্য এসেছিল। তাহলে কেমন যেন বিষণ্ণ মন খারাপ জাপটে ধরে আছে। অথচ আকাশ এখন পরিষ্কার, সুন্দর জ্যোৎস্নায় চকচক করছে ভেজা প্রকৃতি। নাফিসের পুরানো নাম্বারটা এখনো বন্ধ। নতুন নাম্বার তার জানা নেই। হয়তো বর্ণার কাছে নীলিমার নাম্বার পাওয়া যাবে, কিন্তু ওর কাছে চাইলে আবার জিজ্ঞেস করবে কেন চাইছে। হঠাৎ কথাটা মাথায় আসতেই বর্ণার কাছে চলে গেল রীতি। তোর বান্ধবী সাজতে এলো, কিন্তু হলে এলো না কেন? কি জানো, হঠাৎ কান্নাকাটি করে বাড়ি চলে গেল। কান্নাকাটি করেছে কেন? জানি না, বলেনি। শুধু ভাইয়ার জন্য কেঁদে কেঁদে চলে গেছে বাসায়। কেন, ওর ভাইয়ের কি হয়েছে? কিছুই বলেনি। রীতির বুক কাঁপছে। তখন সে নাফিসকে কথা শুনিয়ে চলে যাওয়ার পর মাঝে কি হয়েছে? খুব খারাপ কিছু? তুই পরে ফোন করে জিজ্ঞেস করিসনি কি হয়েছে? বর্ণা হেসে বলল, করেছি। ও তো বললো সব ঠিক আছে, কথা বলতে চাইছিলাম না তেমন, তাই জোর করিনি। হাসি খুশি মেয়েটার আবার কি হলো? যদি ওদের কষ্টের শেষ নেই, তবু গত দুদিন নীলিমা খুব উচ্ছল ছিল। আজ নিভে গেল কি তারই জন্য? নাফিসের সাথে খারাপ ব্যবহারের পর থেকে রীতি এমনিতেও ভেতরে ভেতরে পুড়ে যাচ্ছে। এখন নিজেকে রীতিমতো অপরাধী মনে হতে লাগলো। মনটা তার সেই কোন জন্ম থেকে খারাপ। দিন দিন খারাপের বোঝা বাড়ছে। সৌরভ আজ শ্বশুর বাড়িতে। এই বাড়িতে সে আগেও এসেছে, তাই তেমন উষ্ণ অভ্যর্থনা কখনো পায়নি। বিয়ের পর তাই তেমন কোনো আশাও তার ছিল না। সেজন্যই আজ আপ্যায়নের বহর দেখে চোখ কপালে উঠে গেছে। দুপুরে ভরপেট ভারী খাবার খেলে রাতে এমনিতেই সে বেশি কিছু খেতে পারে না। তার উপর এই অষ্টব্যঞ্জন দেখে আরো অরুচি হয়ে গেল। তবুও জ্বরের মুখে খেতেই হলো। বেশি গিলে ফেলে এবার শরীর অসুস্থ লাগছে। শেফালির অবস্থা বুঝে তাকে হজমের ট্যাবলেট খাইয়ে দিল। তাতেও তেমন লাভ হলো না। সৌরভ শোয়ার পর থেকেই হাঁসফাঁস করছে। শেফালির মনটা খারাপ হয়ে গেল। এত সুন্দর জ্যোৎস্না ভেজা রাতটা তার কি কাটাতে পারতো না তার খোলা বারান্দায়? শিরিন দেখলেন বাবলু আকাশের দিকে তাকিয়ে আছেন, হাতে জ্বলন্ত সিগারেট। শিরিন গলা খাকারি দিতে বাবলু চেষ্টা করলো সিগারেটটা লুকিয়ে ফেলতে, তবে তার বউ ইতিমধ্যে সেটা দেখে ফেলেছে। শিরিন প্রস্তার হাসি হেসে বললেন, খাও, সমস্যা নাই, আমি অপেক্ষা করছি। বাবলুর আশঙ্কা হলো শিরিন কি সব জেনে গেল। শিরিন এমনিতেই সব জানে, তবে সেই টুমটে অলোকের মা এটা তার জানার কথা নয়। তিনি যাই করবেন ভেবেচিন্তে করতে চেয়েছিলেন। তিনি অস্থির চিত্তে সিগারেটটা শেষ করে পায়ে মারিয়ে আগুন নিভিয়ে ফেললেন। শিরিন কাছে এসে আর্দ্র গলায় জিজ্ঞেস করলেন, সত্যি করে বলতো কি হয়েছে? নাথিং। অলোকের মাকে তুমি কিভাবে চেনো একটু বলবে? তোমাকে কে বললো আমি চিনি? দেখো ওনাকে দেখে তোমার যা এক্সপ্রেশন হয়েছিল তাতে যে কেউ বুঝবে তুমি তাকে চিনছো। আর আমি তোমাদের নারী নক্ষত্র জানি, লুকিয়ে লাভ নেই, বলে ফেলো। আমার কাছে বলতে দ্বিধা কি? চারটা মেঘের আড়ালে লুকিয়ে পড়ল সে সময়। বাবলু হাত বাড়িয়ে স্ত্রীকে কাছে টেনে বললেন, তোমার কাছে কিছু লুকোবার নেই, এটা সত্যি। কিন্তু সব কথা বলার সময় যে এখনো আসেনি।
তুমি বরং আমাকে একটু চিন্তামুক্ত করে দাও। বলে শিরিনের আরেকটু কাছে আসার চেষ্টা করতে চারটা আবার উকি দিল। জ্যোৎস্নার আলো উঠতেই শিরিন ছিটকে সরে গিয়ে বলল, ছেলের বিয়ে দিয়েছো, সে খেয়াল আছে? আলবাত, তাতে কি? কিছু না, তুমি কথা ঘুরিও না তো, বলো কি হয়েছে তোমার। বাবলু একটু ভেবে বললেন, সব বলবা, তবে একটু সময় লাগবে। আজ ববিতা আপা ছিল না। মেহমানটা চলে যাওয়ার পর তাকে আসতে বলে একদিন, পরের শুক্রবারই বলো। কেন, তাকে দিয়ে তোমার কাজ কি? তাকে দিয়ে কাজ না, বরং তার কাজ দিয়ে কাজ। মানে? ববিতা আপাকে সবাই আড়ালে কি ডাকে? গোয়েন্দা আপা? তার সেই কাজেই দিব। অলোকের বাড়ির লোকের ব্যাপার খবর নেবে, কার স্বভাব কেমন, ভিতরের সাথে বাহিরের তফাৎ কতটা, এইসব জানতে হবে। সে বুঝলাম, কিন্তু হঠাৎ এসব কেন? উফ, তুমি বড়ই বেশি অধৈর্য হচ্ছ তো, একটু আমার উপরে ভরসা রাখো। শিরিন স্বামীকে ভরসা করলেও পরিস্থিতির ওপর তার কোনো ভরসা নেই, কখন যে কি হয়ে যায়। চারটা আবার বড় একখণ্ড মেঘে ঢাকা পড়ল। বাবলু মোটেও দেরি করলেন না, শিরিনকে কাছে টেনে নিলেন। শিরিনও কিছুক্ষণের জন্য যেন সব চিন্তা ভুলে গিয়ে লুকিয়ে পড়লেন স্বামীর বুকে। শেষ রাতে হঠাৎ শেফালি ধাক্কা খেয়ে জেগে উঠল। সে তাকাতেই সৌরভ জিজ্ঞেস করলো, ঘুমিয়েছিলে? শেফালি রেগে গিয়ে মুখ বাঁকিয়ে বলল, মোটেই না, আমি কল্পনায় ডান্স প্র্যাকটিস করছিলাম। শোনো না, তোমার বারান্দায় গিয়ে দেখি জ্যোৎস্নায় থই থই করছে, গিয়ে বসবে একটু? সব ঘুমে এখন, কি যে শান্তি চারদিকে। গভীর ঘুম থেকে জেগে ওঠে শেফালি বিরক্ত হলেও সৌরভের আগ্রহ দেখে উঠে বসলো। জিজ্ঞেস করলো, এখন ভালো লাগছে তোমার? একদম বাথরুম হয়ে গেছে, অল ক্লিয়ার। শেফালি খিলখিল করে হেসে ফেলল। চাঁদের আলো জানালা দিয়েও খানিকটা এসে শেফালির মুখে পড়েছে। সৌরভের মনে হলো ও পৃথিবীর বাইরের কেউ, তার জন্যই এসেছে আজ এই মর্তলোকে। কখন চলে যাবে ঠিক নেই, এক মুহূর্ত নষ্ট করার নয়। সে শেফালিকে শক্ত করে জড়িয়ে ধরলো। শেফালি ছোটার চেষ্টা করলো, এই বারান্দায় যাব না? সৌরভের কানে কিছুই যাচ্ছে না, সে পাগল হয়ে গেছে। চাঁদের আলো মিয়ে গেল, এক সময় নতুন একটা দিনের সূচনা হলো। পূব আকাশে লাল আভা ছড়িয়ে সূর্যটা উকি দিল। সৌরভের শেফালি তখন ঘুম চড়ানো ক্লান্ত গলায় এলোমেলো গল্প করছে। ভোরের ঠান্ডা বাতাস তাদের ছুঁয়ে দিয়ে তাদের স্বপ্ন বোনা গল্পগুলো উঠিয়ে নিয়ে গেল অন্য কারো চোখের স্বপ্ন জাগাতে। সেই রাঙামাটির অভ্যাস নাফিজের রয়ে গেছে। খুব ভোরে ঘুম ভাঙে, নামাজ পড়ে সূর্য ওঠা দেখতে দেখতে এক কাপ কালো কফি খায়। দিনের শুরুটা তার ভালোই কাটে। আজ কফির সাথে বইপত্র নিয়ে বসলো। আগে একসময় যোগ্য হবে এই লক্ষ্য নিয়ে পড়তে বসতো সে। আজ কোন জেদে সে অতি মনোযোগ দিয়ে বেশ কয়েক ঘন্টা পড়াশোনা করে ফেললো, নিজেও জানে না। শুধু জানে তার কাছে বোধ হয় একটা পথই খোলা আছে। এই পথ যেতে যেতে সে হোঁচট খেতে চায় না, হেরেও যেতে চায় না। ববিতা আপা সত্যি কাজের কাজ করলেন। সপ্তাহ দুয়েক পর তিনি রীতিদের বাড়িতে এসে তার জোগাড় করা খবরাখবর জানিয়ে গেলেন। প্রচুর খবরের মধ্যে মূল খবরগুলো হলো, অলোকের মা বেশিরভাগ সময় থাকেন অস্ট্রেলিয়া নিজের স্বামীর কাছে। অলোক আর তার ছোট বোন মানুষ হয়েছে তাদের খালার কাছে, তার নানা বাড়িতে। খালা ছিলেন বাল্য বিধবা। বিয়ের 1 বছরের মাথায় স্বামী হারিয়ে ঠিক করেছিলেন বিয়ে করবেন না। তখন থেকে বোনের ছেলে মেয়ে মানুষ করার দায়িত্ব নেন। আর অলোকের মাও সুযোগ পেয়ে যায় ঘুরে বেড়ানোর। তিনি কখনোই নিজের দায়িত্ব নিয়ে সচেতন ছিলেন না, উল্টে সবসময় গা বাঁচিয়ে চলার একটা প্রবণতা ছিল। ছেলে মেয়ে দুটো ভালো মানুষ হয়ে গড়ে উঠেছে মূলত তাদের খালার কল্যাণে। সেই খালা মারা গেছেন বছর 1.5 আগে। তারপর থেকে ছেলে মেয়েরা মাকে আর দেশের বাইরে যেতে দেয়নি। বাবা অবশ্য প্রায় আসেন। অলোকের মায়ের সাথে তার দাদার বাড়ির প্রতিটা মানুষেরই সম্পর্ক খারাপ। ওর এক চাচা তার খালাকে পছন্দ করতেন, তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। রাজি না হয় নানা প্রকারের জোর জবরদস্তিও করার চেষ্টা করেন। সে সময় অলোকের মায়ের সাথে তাদের সম্পর্ক আরো খারাপ হয়। তবে অলোককে তার দাদার বাড়ির লোক খুবই ভালোবাসে, তাই বিয়েতে সবাই সব ভুলে একত্রিত হতে চেয়েছে। আবার অলোকের মা আর বাবা দুজনের সাথেই ওর নানার বাড়ির লোকের সম্পর্ক খারাপ। অলোকের নানা নানি টুম্পার ছেলে মেয়ে মানুষের দায়িত্ব নিলেও টুম্পাকে কখনো ক্ষমা করতে পারেননি যৌবনে পালিয়ে বিয়ে করায়। তারা তাদের জামাতাকেও কোনোদিন পছন্দ করতে পারেননি। বর্তমানে অলোক, তার বোন অনিন্দিতা আর মা একত্রে আলাদা বাসায় থাকে। এসব অতীত বর্তমানে প্রচুর খবর ববিতা আপা কি করে জোগাড় করলেন তা মাথায় ধরে না বাবলুর।
তবু তিনি কিছু জিজ্ঞেস করলেন না। জানা কথা, আপা বলবেন না। অনেকে বলে ববিতা আপা জিন পালেন, সেসব জিন তাকে বহু ভিতরের খবর সরবরাহ করে। বাবা এখন মোটেও ইচ্ছে নেই অলোকের সাথে রীতির বিয়ে দিতে। তিনি শিরিনকে সবকিছুই খুলে বললেন। শিরিন হতবাকের মতো বসে রইলেন। কি করবেন মাথায় ঢুকছে না। এরকম একটা পরিবারে মেয়ে বিয়ে দেয়া ঠিক হবে কি? তবে অলোক যে ছেলে ভালো এ ব্যাপারে ববিতা আপারও কোনো সন্দেহ নেই। শিরিন বা বাবলু দুজনে বেশ চিন্তায় পড়ে গেলেন। তবে কয়েকদিনের মধ্যে অন্য একটা ব্যাপার ঘটলো যেটা তারা মোটেও আশা করেনি। অলোক তাদের বাড়িতে এসে বলে গেল সে এবং তার পরিবার চাচ্ছে বিয়েটা আর একটু পিছিয়ে দিতে। তাদের নাকি কিছু সমস্যা আছে। কি সমস্যা সেটা অবশ্য খুলে বলল না। রীতি অলোকের মায়ের ব্যাপারটা জানতো না। তার মনে হলো অলোক তার কথায় তাকে সময় দিতে বিয়ে পিছিয়ে দিতে চেয়েছে। সে অলোকের প্রতি কৃতজ্ঞ বোধ করলো। রীতির পরীক্ষার সামনে ল্যাব ওয়ার্ক গুলো নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়লো। এর মধ্যে সারাদিন ক্লাস থাকে, ল্যাব শেষ করতে সন্ধ্যা হয়ে যায়। বাড়ি ফিরে এত ক্লান্ত থাকে যে নড়তেও ইচ্ছে করে না। তবু খুব ভোরে উঠে পড়াশোনা করে। তবে তার সময় খারাপ কাটছে না। সে পড়াশোনা ভালোবাসে, তাতে ডুবে থাকতে তার দারুণ লাগে। তার উপর পড়ায় মনোযোগী হয়ে জীবনের টানাপোড়েন থেকে দূরে থাকা যাচ্ছে, এটাই সবচেয়ে ভালো ব্যাপার। সবচেয়ে স্বস্তির ব্যাপার হলো বাড়িতে তার বিয়ে নিয়ে আর কোনো কথা হয় না। সে তার এঙ্গেজমেন্ট রিংটাও খুলে রেখে দিয়েছে। ওটা দেখলে অস্বস্তি লাগে। এক সন্ধ্যায় রীতি ক্যাম্পাস থেকে বের হয়ে দেখলো বর্ণা দাঁড়িয়ে আছে। সে খুব অবাক হয়ে কাছে গিয়ে জিজ্ঞেস করলো, তুই একা একা এই সময়ে এখানে কি করিস? বান্ধবীদের সাথে এসেছিলাম। আজকে তো আমার টেস্ট পরীক্ষা শেষ হলো, তাই সবাই একটু খেতে এসেছিলাম। তোমাকে দেখতে আসতে, তাই ওদের বিদায় দিয়ে এলাম। তোমার সাথে যাবো, কিন্তু তার আগে এক জায়গায় নিয়ে যাবে। কোথায়? নাফিস ভাইয়ের বাড়িতে নীলিমাকে দেখতে যাব। তার নাকি জ্বর এসেছিল, বেশ কিছুদিন অসুস্থ ছিল। এখন ভালোই আছে, তবে টেস্ট পরীক্ষা দিতে পারেনি। ও কলেজে একদমই অনিয়মিত ছিল। এবার নাকি তাই পরীক্ষা দিতে পারবে না। আমাকে কাল ফোন করে খুব কান্নাকাটি করলো। সৌরভ ভাইয়া থাকতাকে বলতাম ওর কাছে নিয়ে যেতে, কিন্তু সে তো ভয়ানক ব্যস্ত। রীতির কেমন অসুস্থ বোধ হলো। সে ভাঙা গলায় বলল, আমি বাড়ি চিনি না। অ্যাড্রেস নিয়েছি আমি নীলিমার থেকে, কিন্তু ওদিকে কখনো যাইনি, তাই একা যাওয়ার সাহস হচ্ছে না। তুমি যাবে? চল। রীতি জানে না ঠিক করেছে নাকি ভুল, তবে তার খুব বিষণ্ণ লাগছে, অপরাধ বোধ হচ্ছে। আচ্ছা, নাফিসের সামনে গেলে সে কি বলবে? নীলিমার মন আজ তুলনামূলক ভালো। পরীক্ষা দিতে পারবে না দেখে খুব কান্নাকাটি করেছিল কয়েকদিন। গতকাল ভাই তাকে বুঝিয়েছে এই অসময়ের প্রস্তুতি ছাড়া পরীক্ষা দিলে তার রেজাল্ট খারাপ হতো। যা হয় ভালোর জন্যই হয়। পরের বছর ভালো করে পড়ে পরীক্ষা দিলে রেজাল্টও ভালো হবে। সে বারান্দায় বসে বাইরের দালানগুলোর আলো দেখছিল। এই সময়টা তার একা একা লাগে। নাফিস চলে যায় বাইরে। সেদিনের বেলা নিজে চাকরির পরীক্ষার কোচিং করে, সন্ধ্যায় একটা ব্যাচ পড়ায়, রাতে ল্যাপটপে আউটসোর্সিং এর কাজ। ভাই ব্যস্ত থাকলেও বাড়িতে থাকলে ভালো লাগে নিমার, নইলে সব ফাঁকা লাগে। শূন্যতা তার ভেতর জাগিয়ে তোলে পুরনো সময়ের হাহাকার। কলিং বেলের শব্দে চমকে উঠল সে। এই সময় কে? তাদের কাছে তৌফিক ভাইয়া আর পাশের বাড়ির আন্টি আসে মাঝে মধ্যে, আর কেউ না। পাশের বাড়ির আন্টি বিকেলে এসেছিলেন, এখন তো আসার কথা নয়। নীলিমা ভয় পেয়ে গেল। সে অল্পতেই ভয় পায় এখন। বাড়িতে একা থাকলে তার বেশ ভয় লাগে, যেটা সে নিজের কাছে স্বীকার করতে চায় না। পায়ে পায়ে এগিয়ে গিয়ে পিপ হলো চোখ রেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো। বর্ণা এসেছে। বর্ণাকে দেখে খুশিতে ঝিকমিক করে উঠলো নীলিমার চোখ। জড়িয়ে ধরলো তাকে। রীতিকে দেখে অবশ্য একটু থমকে গেল, তবে সেটা ঢেকে ফেলার চেষ্টা করে হাসি মুখে কথা বলল। রীতি ঠিকই বুঝলো নীলিমা তাকে দেখে খুব একটা খুশি হয়নি। তবুও নাফিস বাড়ি নেই বলে বোধহয় সে ভেতরে ভেতরে হাঁপ ছেড়ে বাঁচল। নীলিমা আর বর্ণা বসার ঘরে বসে গল্পে মেতে গেল। রীতি কিছুক্ষণ ওদের গল্পে ঢোকার বৃথা চেষ্টা করে উঠে পড়ল। তার পা যেন তাকে টেনে নিয়ে গেল নাফিজের ঘরে। প্রথমে ভিতর উকি দিল, তারপর টুক করে ঢুকে পড়ল। ঘরে ঢুকে বড় করে শ্বাস টানলো। ঘরটায় কি নাফিজের গায়ের ঘ্রাণ ছড়ানো? আলনার ঝোলানো কাপড়গুলো একবার ছুঁয়ে দিল রীতি। তারপর টেবিলের দিকে এগিয়ে গেল। অজস্র বইপত্র ছড়ানো ছিটানো, খাতায় হাজার অঙ্ক, কাটাকুটি, এলোমেলো আঁকিবুকি। সবকিছুই ভালো লাগে রীতির, কেমন যেন আপন আপন। খাতাটা উল্টে দেখতে গিয়ে একটা লেখায় চোখ পড়ল তার, বাংলায় লেখা লাইনগুলো। তোমার আমার মাঝে কিছুই ছিল না, তবুও তোমাকে হারানোর পর মনে হলো জীবনে খুব জরুরি কি একটা নেই। বহু অনুসন্ধানের পর বুঝলাম সেটা আমার জীবনের রং। আচ্ছা, আমার প্রশ্নের উত্তর দিতে পারো কি? তুমি আমার সব রং কেড়ে নিয়েছো, নাকি তুমি আমার জীবনের রং ছিলে?
আচমকা কলিং বেলের শব্দে চমকে উঠে রীতির হাত থেকে খাতাটা পড়ে গেল। দ্রুত সে সেটা জায়গা মতো রেখে বেরিয়ে পড়ল। কে এসেছে? নাফিজ। রীতি ঘর থেকে বের হয়ে দেখলো নীলিমা ইতিমধ্যে দরজা খুলে ফেলেছে। দরজার ওপাশে হাসি মুখে দাঁড়িয়ে এক মহিলা। মহিলার হাতে বেশ কিছু নাস্তা। পরে সে জানতে পারলো উনি নীলিমাদের পাশের ফ্ল্যাটে থাকেন। মহিলা আপ্যায়ন করতে পছন্দ করেন। ওদের আসতে দেখেছিলেন তিনি, ভাবছিলেন মেহমানদের একটা ছোট্ট মেয়ে কি আপ্যায়ন করবে, তাই নিজেই নাস্তা নিয়ে এসেছেন। রীতি আর বর্ণা নাস্তা খেলো, তারপর রাত হয়ে যাচ্ছে দেখে বেরিয়ে পড়লো। নিচে নামতে নামতে সিঁড়ির মুখে তাদের দেখা হয়ে গেল নাফিজের সাথে। নাফিজ তাদের দেখে থমকে গেল। রীতিও চমকে থেমে গেল। কয়েক সেকেন্ড চার চোখের স্থির মিলনের পর বর্ণার কথায় ঘোর ভাঙলো। কেমন আছেন ভাইয়া? নাফিস হেসে বর্ণার প্রশ্নের উত্তর দিল। তাকেও কিছু কথা জিজ্ঞেস করে আবার আসতে বলে ওপরে উঠে গেল। রীতির দিকে আর একটিবার ফিরে তাকিয়েও দেখলো না। রীতির কষ্টে কান্না পেয়ে গেল। পুরো পথটা সে থমথমে মুখে রইল। বর্ণা কিসব যেন বলল, তার কানে ঢুকলো না। নাফিসের দিক থেকে ভাবলে সে ঠিকই করছে। ওর আর অলকের সেদিনের অপমানের পর ওর সাথে কথা না বলাটাই স্বাভাবিক। আর যেহেতু সে অন্যের দেরি হতে যাচ্ছে, তাই পুরানো কোনো স্মৃতি টেনে না আনাই ভালো। 1 মাস কেটে গেল। এর মধ্যে সবাই যার যার মতো ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছে। রীতির থিওরি পরীক্ষা শেষ, ল্যাব নিয়ে ব্যস্ত। বর্ণার দম ফেলার সময় নেই, কলেজের টানা প্রিপারেটরি পরীক্ষা নিয়ে চলেছে। নাফিস চাকরির পরীক্ষা দিয়ে যাচ্ছে। কোনো কোনো চাকরি হওয়ার সম্ভাবনা দেখা দিলেও সে আরো উদ্যমে পড়াশোনা করছে। নীলিমা এখন প্রচুর বই পড়া শুরু করেছে। বাসায় এক ম্যাম এসে তাকে একাডেমিক পড়াশোনা দেখিয়ে দিয়ে যায়। বাকিটার সময় সে গল্পের বই পড়ে কাটায়। এখন অনেকটা স্বাভাবিক লাগে নিজেকে। এর মধ্যে চলে এসেছে ডিসেম্বর, রীতির জন্মদিন। সেদিন খুব ভোরে ঘুম ভাঙল রীতির। বাবা এদিনে যথারীতি বাড়িতেই নেই। ঘুম থেকে উঠে দুটো কথা মনে পড়লো তার। 1, আজ থেকে 22 বছর আগে তার মা পৃথিবী ছেড়ে চলে গেছেন। 2, আজ তার নাফিজের সাথে প্রথমবার দেখা হয়েছিল। একটা দিন এত ঘটনা বহুল কেন হবে? এ কদিন সে নাফিজকে অনেক কষ্টে ভুলে থাকার চেষ্টা করেছে। পরীক্ষার চাপে অনেকটা সফলও হয়েছিল, তবে আজ মনে হচ্ছে কিছুই ভুলেনি সে। চাপা কষ্ট জমছে শিশিরের মতো। সে উঠে জানালার পাশে দাঁড়ালো। গত বছরের মতো আজ বৃষ্টি নেই। শীতের মিষ্টি রোদ্দুর উকিঝুঁকি দিচ্ছে। তবু মন খারাপের কুয়াশা কাটেনি। শরীরের মতো প্রকৃতিতে ছড়িয়ে থাকা আলস্যের চাদর টেনে নিতে চাইছে তাকে নিজের বুকে। বড্ড ক্লান্ত লাগছে। কিসের যেন বোঝার ক্লান্তি। বিকেল হতে হতে সে মোবাইলটা বহুবার চেক করলো। বন্ধু বান্ধব আত্মীয় অনেকের কাছ থেকে প্রচুর মেসেজ এলেও অচিনপুরের রাজপুত্র তাকে স্মরণ করেনি একটি বারের জন্য। দুপুরে সৌরভ আর শেফালি এসে হাজির হয়েছে। দুটির চোখে মুখে ফুটে আছে সুখী দম্পতির চিহ্ন। সৃষ্টিকর্তা অনেক কষ্টের পর এদের সুখের থলি ভর্তি করে দিয়েছেন। এরা সেই থলি নিংড়ে উপভোগ করছে। ওর আশাতে বাড়িতে উৎসব ভাব শুরু হয়ে গেল। দুপুরে জমাট খাবারের আয়োজন হলো। আড্ডা হলো জমিয়ে। শেফালি ঠিক আগের মতোই প্রাণবন্ত উচ্ছল। আড্ডার মাঝে মাঝে সৌরভ ভাইয়ের সাথে ইঙ্গিতে তার কথা চালাচালি রীতির চোখ এড়িয়ে গেল না। মনটা একটা অস্থির পাখির মতো ছটফট করতে থাকলো। শেষ বিকেলে ওদের অবাক করে দিয়ে হাজির হলো অলোক। এতদিন পর তাকে দেখে রীতির ভালোই লাগলো, আবার অবাকও লাগলো এই ভেবে যে অলোককে সে প্রায় ভুলতে বসেছিল। অথচ তার অনামিকার আংটি, যদিও সেটা এখন ড্রয়ার বন্দি, তবু তা তো অলোকেরই দেয়া। অলোক হাসি মুখে সবার সাথে কুশল বিনিময় করলো, চা নাস্তা খেলো, তারপর রীতিকে বলল, তোমাকে খুব জরুরি কিছু কথা বলার আছে রীতি, আজই বলতে চাই। কি বিষয়ে? আমি সিদ্ধান্ত নিয়েছি, সেটা জানাতে এসেছি। কি সিদ্ধান্ত? সেটা বলার আগে আরো অনেক কথা বলার আছে। এখানে না, ছাদে যাবে? আচ্ছা চলুন। ওরা যখন ছাদে গেল তখন সন্ধ্যা নামছে। কুয়াশা দেখা দিচ্ছে দূরে। শীতের এই ঝুপ করে নামা সন্ধ্যাটা অন্যান্য দিনের তুলনায় নীরব। রীতি শীত করছে পাতলা চাদর গায়ে দিয়ে। অলোক আনমনা হয়ে আছে। একসময় স্বাভাবিক হয়ে নিজের ঘটনা বলতে শুরু করলো সে। কথায় বলে তাকে বিয়ে করো যে তোমাকে ভালোবাসে, তাকে নয় যাকে তুমি ভালোবাসো। রীতি, আমি তোমাকে ভীষণ পছন্দ করতাম এবং করি, এটা সত্যি। এই সত্যি মিথ্যে হয়ে যাবে না কখনোই। তবুও আমাদের মাঝে তোমার অতীত নামক কিন্তু ঢুকে পড়েছে। তুমি কনফিউজ, তুমি সবসময় চাও। তুমি এটাও বলেছো আমাকে বিয়ের পর তোমার অন্য কারোর প্রতি টান থেকে যেতেও পারে। অলোক বড় করে নিঃশ্বাস নিয়ে আবার বলল, এর আগেও আমি একতরফা ভালোবেসেছি, কষ্ট পেয়েছি, ভাঙা হৃদয়ে অনেক কষ্টে জোড়া দিয়েছি। আর চাই না। বিয়ের পরেও যদি দেখি আমার ওয়াইফ অন্য কারো ভাবনা নিয়ে ঘুমাচ্ছে, আমি মানতে পারবো না। তুমি কিছু মনে করো না রীতি, আই এম সরি। রীতি মৃদু হেসে বলল, ইটস ওকে, আমি এজন্যই আপনাকে সব বলেছিলাম। আমি নিজেকে নিয়ে শিওর নই, আপনার সরি বলার কিছু নেই। আছে, আমরা এঙ্গেজড। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। কি? আমি তোমাকে ভালোবাসি।
আর আরো কিছু কথা আছে। কি? আমার অনেকদিন ধরে একটা মেয়ের সাথে কথা হতো, মায়ের কোনো এক বান্ধবীর মেয়ে। একটা প্রোগ্রামে দেখা হয়েছিল আমাদের, তারপর থেকে সে প্রায় আমাকে মেসেজ দিত। আমার ওকে এখন পছন্দ ছিল না, তাই ইগনোর করতাম। কিন্তু তোমার সাথে সম্পর্কে জটিলতা চলে আসার পর ও আমার কাছাকাছি আসার সুযোগ পেয়ে গেছে। আরো বেশি মেসেজ দিত, আমাকে তার কতটা পছন্দ এসব জানাতো। দেখাও করেছে কয়েকবার। মেয়েটা আমাকে সত্যি অনেক ভালোবাসে, আর আমারও ওর প্রতি একটা সফট কর্নার তৈরি হয়ে গেছে। কিভাবে যেন জড়িয়ে গেছি তোমার প্রতি, আমি তীব্রভাবে অ্যাট্রাক্টেড ছিলাম। তুমি সেভাবে সাড়া দিলে হয়তো আমাদের সম্পর্কটা গভীর হতো, কিন্তু একপাক্ষিকভাবে আমি খুব একটা টানতে পারিনি। তবে এবারের সম্পর্কটা অনেকটাই আন্তরিক। সে আমাকে কেয়ার করে, আমাকে ভালোবাসে, সুখীও রাখবে। সব মিলিয়ে আমি অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছি আমি ওকেই বিয়ে করব। রীতির খারাপ লাগলো না ঘটনাটা শুনে। একপাক্ষিক ভালোবাসার কষ্ট সেও জানে। আজ অলোক যে অবস্থায় আছে, এমন অবস্থায় সে নিজেই এতদিন ছিল। নিজের ভালোবাসা বিসর্জন দিয়ে এমন কারোর সাথে সে জড়িয়ে পড়ছিল যাকে সে ভালোবাসে না। সে কোনো হিসেবে অলোকের ওপর রাগ করবে, অথচ অলোককে দেখে মনে হচ্ছে প্রতিটা কথা বলতে তার খুবই অপরাধ বোধ হচ্ছে। রীতিতে ছেলে কসমস ফুটেছে। তার একটা ছিঁড়ে নিয়ে সে অলোককে দিয়ে হাসি মুখে বলল, এটা আপনার জন্য, নতুন জীবনের শুভেচ্ছা রইল। আপনার এই সিদ্ধান্তে আমি খুশি হয়েছি। অলোক স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাওয়ার পথে অলোকের সাথে আবারও আংটি বদল হয়ে গেল হাতে হাতে। অলোক নিচের আঙুল থেকে আংটি খুলে দিলে রীতিও তাকে নিজেরটা ফেরত দিল। দরজায় দাঁড়িয়ে ইতস্তত করতে করতে অলোক জিজ্ঞেস করলো, একটা পার্সোনাল কোশ্চেন করতে পারি? বলুন। তুমি কি নাফিজের কাছে ফিরে যাবে? রীতি হাসলো, একটু চুপ থেকে বলল, কিছু রাস্তা একবার ভাগ হয়ে গেলে আর মেলে না। আমি কি করব সেটা ভবিষ্যৎ বলে দেবে, এখনো জানি না। রাতে খাওয়ার পর চুকে গেলে শিরিন এক সুযোগে রীতিকে ধরে নিয়ে গেলেন বারান্দায়। তিনি অস্থির হয়েছিলেন অলোকের মত শুনতে, কিন্তু সময় পাচ্ছিলেন না। রীতি সবটাই খুলে বলল। খেয়াল করে শিরিনের মুখ শক্ত হয়ে গেছে, রাগে কাঁপছে সে। রীতি অবাক হয়ে বলল, মা, তোমার কি হলো? রীতি জানে না অলোকের মায়ের বাড়ি, তাই তাকে কিছুই বললেন না শিরিন। নিজেকে সামলে নিয়ে বললেন, কিছু না রে মা, যা হয়েছে হয়তো মঙ্গল। মাকে জড়িয়ে ধরল রীতি। তার আশ্চর্য রকমের শান্তি লাগছে। আজ রাতে সে ঘুমাতে পারবে প্রাণ ভরে। শিরিনের মোটেও ভালো লাগছে না। সেদিন স্বামীর মুখে টুম্পার ঘটনা শুনে তার এমনিতেই গা জ্বলছিল। শুধু মেয়েটার কথা ভেবে কিছু বলেননি। আজ অলোকের ঘটনাটা শুনে ঠিকই বুঝতে পারলেন এসব ওই মহিলারই কাজ। সে ছেলেকে হয়তো ভরকাতে পারেনি, তাই আরেকটা মেয়েকে দিয়ে তাকে পটিয়ে ফেলেছে। শিরিন কিছুক্ষণ থম ধরে বসে রইলেন, তারপর টুম্পার মোবাইলে ফোন করলেন। টুম্পা খুব সুন্দর করে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছে আপা? শিরিনও হেসে উত্তর দিল। তারপর আরো মিষ্টি করে বলল, আপা, আপনার ছেলের সাথে তো আর আমার মেয়ের বিয়ে হচ্ছে না। জি আপা, ছেলের ইচ্ছা। এখন কি করব বলেন? আপা, আপনাদের সম্পর্কের কথা সেদিন রীতির বাবার কাছে শুনলাম। আপনি যখন যে কাজ করেছিলেন, আপনার ছেলেও তাই করলো। দেখেন, আমার ওর নিজস্ব ব্যাখ্যা আছে। ভালো না লাগলে বিয়ে না করাই উচিত। আমিও ঠিক করেছিলাম, আমার ছেলেও ঠিকই করেছে। আপনার ছেলে যা করেছে তা ঠিক আছে, কিন্তু আপনার ঘটনা তো আলাদা, তাই না? আপনাকে আপনার স্বামী উল্টো পাল্টা বলবে আর আপনি বিশ্বাস করবেন। পুরুষ মানুষ অতীত নিয়ে কখনো সত্য বলে না। ওদের এলাকার বহু লোক সাক্ষী দিয়েছে আপা, সবই আমাদের জানা। আচ্ছা, আপনার ছেলে কি এসব জানে? আশ্চর্য তো, এসব কথা আমার ছেলের জানার কি দরকার? না মানে যদি জানাই তাহলে? ও এসব বিশ্বাস করবে ভেবেছেন? শোনেন আপা, আপনি যেটা করেছেন সেটা ভুল। অন্যকে অপমান করা, ধোকা দিয়ে আপনি কোনো কিছু দিয়ে জাস্টিফাই করতে পারবেন না। আপনি যা করেছেন সেজন্য এখনই রীতির বাবাকে ফোন দিয়ে ক্ষমা চাইবেন। যদি না চান তাহলে সব ঘটনা আমি অলোককে বলে দিব। আপনি আগে ওকে বোঝানোর চেষ্টা করেও লাভ হবে না। আপনার ফ্যামিলির সবাই সবকিছু জানে, সবাই আপনাকে ঘৃণা করে, শুধু ছেলে মেয়েরা জানে না। তারাও জানুক, তারাও আপনাকে ঘৃণা করুক। এটা যদি চান তাহলে আপনার ইচ্ছে। এই পর্যন্ত বলে ফোনটা কেটে দিল শিরিন। এভাবে সে কোনোদিন কথা বলে না, কেমন যেন মাথা ঝিমঝিম করছে। সে এগুলো কিভাবে বলল নিজেরই বিশ্বাস হচ্ছে না। বাবলু বাড়ি ছিলেন না, তার প্রথম স্ত্রীর মৃত্যুর দিনে তার কিছুই ভালো লাগে না।
তার এই একদিনের নিরুদ্দেশ হওয়াটা প্রথম প্রথম শিরিনকে কষ্ট দিলেও এখন মানিয়ে নিয়েছে। বছরে 364 দিন মানুষটা তারই থাকে, একদিন না হয় অতীতের জন্য তোলা থাক। বাবলু এই দিনটা কাটান দূরে কোথাও চলে গিয়ে, যে কোনো একটা বাসে চড়ে শেষ স্টপেজ পর্যন্ত চলে যান। সেখানে ফাঁকা মাঠ, নদী ইত্যাদি পেয়ে গেলে তো হলোই। মাঠে শুয়ে রাতের আকাশ দেখেন, নদীতে নৌকায় ঘোরেন, রাত হলে পথিকের মতো কোথাও একটা রাত কাটিয়ে দেন। বন্ধনহীন পাখির মতো থাকতে ভালো লাগে তার। বাড়িতে থাকলে প্রতি মুহূর্তে মনে পড়ে যায় তুহুরের মৃত্যুর দৃশ্য। আগে ফোনটাও বন্ধ রাখতো, কিন্তু একবার বর্ণা অসুস্থ হয়ে গিয়েছিল, তাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। শিরিন খুবই বিপদে পড়েছিলেন। এরপর থেকে ফোন অনই রাখেন তিনি, কিন্তু ইমার্জেন্সি ছাড়া ফোন করতে নিষেধ করা থাকে সবাইকে। তিনি আজ একটা মফস্বল এলাকায় এসে পৌঁছেছেন। একটা ভাতের হোটেলে বসে ভাত মাছ খাচ্ছেন। রান্নাটা খুবই ভালো হয়েছে। এক পিস কাতল মাছ খেয়ে আরেকটা অর্ডার করে দিলেন। ফোনটা তখনই এলো অপরিচিত নাম্বার। মাছ আনতে দেরি করছে দেখে বিরক্ত লাগছে। বিরক্তি কাটাতে কলটা ধরে ফেললেন তিনি। হ্যালো, কে বলছেন? আমি টুম্পা। বাবলুর বুড়ো কুচকে গেল। টুম্পা? কি দরকার তার কাছে? টুম্পার গলাটাও কেমন সংকুচিত মনে হচ্ছে। জি বলুন। আসলে আসলে আই এম সরি। কেন? সবকিছুর জন্য আপনি জানেন আমি কি বলতে চাইছি? হঠাৎ? এমনি ভুলটা বুঝতে পারলাম। এতদিন পর? বাহ, বেটার লেট দ্যান নেভার। বাবলু হেসে ফেললেন। দারুণ ব্যাপার তো। ক্ষমা করেছেন? বাবলু এবার আগের মতো পরিচিত স্বরে বললেন। তোমার প্রতি আমার কোনো রাগ ছিল না টুম্পা, ছিল ঘৃণা। তোমার করা অপমান গায়ে লেগেছিল বলে নিজেকেই ঘৃণা হতো। এখন সরি বলছে। চেষ্টা করব সবকিছু ভুলে যেতে। ধন্যবাদ। আর রীতি, অলোকের বিয়েটা? সেটা আর হচ্ছে না। কেন? জানেন না আপনি? সমস্যা নেই, আপনার স্ত্রীর কাছে জেনে নেবেন। ওকে, আর কখনো ফোন না করলে খুশি হব। অবশ্যই। ভালো থাকবেন বাবলু ভাই। বাবলু ফোন রেখে দিল। মাছ চলে এসেছে। এক টুকরো মুখে দিয়ে মনে হলো আগেরটার চেয়ে এটা বেশি মজা লাগছে, ফুরফুরে লাগছে মন। রাত 11:55-তে রীতির মোবাইলে একটা মেসেজ এলো। হ্যাপি বার্থডে বিউটিফুল লেডি। প্রথমে উটকো কারো মেসেজ মনে হলেও পরক্ষণে মনে হলো এটা নাফিস নয় তো। সে দ্রুত সেই নাম্বারে কল করলো। নাম্বার বন্ধ। আরো কয়েকবার কল করেও একই ফল। অনেক ভেবে সে ফিরতি মেসেজ দিল। অচিনপুরের রাজপুত্র। যদি নাফিস হয় তাহলে তো হলোই, অন্য কেউ হলেও মেসেজ বুঝবে না। মোবাইল বন্ধ, তাই ডেলিভারি রিপোর্ট এলো না। অর্ধেক দ্বিধা অর্ধেক আনন্দ নিয়ে রীতির জন্মদিনটা শেষ হয়ে গেল। খুব ভোরে ঘুম ভাঙলো রীতির। উত্তেজনায় সারা রাত ঘুম হয়নি। আজ তার প্রথম চাকরিতে জয়েনের দিন, তাও পছন্দের চাকরি। বাংলাদেশের আলোচিত বিজ্ঞানী আব্দুল আহাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করছে সে। তিনি পছন্দমতো অ্যাসিস্ট্যান্টের খোঁজে বেশ কয়েক মাস ধরে বিজ্ঞাপন দিচ্ছিলেন। প্রচুর ছেলে মেয়ের ইন্টারভিউ নেওয়ার পরেও পছন্দ হচ্ছিল না। শেষ পর্যন্ত রীতিকে তার মনে ধরেছে। সে যেমন বুদ্ধিমতী তেমনই পড়াশোনায় দুর্দান্ত। রীতির মাস্টার শেষ হয়নি, এর মধ্যে চাকরি পেয়ে যাওয়ায় দারুণ লাগছে তার। সে এক কাপ চা হাতে নিয়ে ঘরময় পায়চারি করতে করতে ভাবতে লাগলো আজকের দিনটা কেমন হতে পারে সেটা। তার চায়ের কাপের ধোঁয়ারা মিলিয়ে যাওয়ার মতো ভাবনাগুলো মিলিয়ে যাচ্ছে বাতাসে। এই সুন্দর শরতের দিনে আকাশটা ভোর বেলাতেই ঝকঝকে হয়ে আছে। তার মনে মৃদু দোলা দিচ্ছে হাওয়ার ভেসে আসা সুগন্ধি। আপু আসবো? বর্ণার ডাকে ফিরে তাকালো রীতি। এত সকালে উঠেছিস যে? আজ আমার বান্ধবীর বিয়ে, সকালেই যেতে বলেছে। বাহ, ইউনিভার্সিটির বান্ধবী? না, অন্য। ও, তোমার কাছে ভালো কোনো শাড়ি হবে? আমি ভার্সিটির প্রোগ্রামের পরে পরে নিজের আর মায়ের শাড়িগুলো পুরনো করে ফেলেছি। নতুন শাড়ি কিনে নিতে পারলি না? বিয়ে ঠিক হয়েছে গত পরশু, হুট করে বিয়ে, বুঝলে? ও আচ্ছা, নিয়ে যা। রীতি আলমারি খুলে দিল। শাড়ি বাছাই করতে করতে বর্ণা কয়েকবার চেষ্টা করলো রীতিকে কথাটা বলার, কিন্তু শেষ পর্যন্ত আর বলল না। মা নিষেধ করে দিয়েছেন, বলার কি প্রয়োজন। সে একটা সবুজ শাড়ি পছন্দ করে নিয়ে চলে গেল। রীতি নিজেও তৈরি হতে শুরু করলো। হাতে এখনো অনেকটা সময় আছে, তবু প্রথম দিন লেট হলে চলবে না। আয়নার সামনে দাঁড়িয়ে রীতির মনে হলো এই বছরে তার চেহারায় একটা পরিণত ভাব এসেছে। আগের চেয়ে চোখ দুটো উজ্জ্বল গভীর হয়েছে। কত রাত কান্নার প্রমাণ হিসেবে চোখের নিচে কালো ছাপ বসে গেছে। তবে হালকা কাজল পড়লে মনে হয় সেটা কাজলেরই ছড়িয়ে পড়ার সাক্ষী।
পরিপাটি হয়ে গুছিয়ে তৈরি হতে হতে মা নাস্তা তৈরি করে ফেললেন। টেবিলে গিয়ে রীতি দেখলো বর্ণাও বসে গেছে। রীতি ডায়েট করছে, সকালে শুধু ফল আর ডিম খায়। আজ মা জোর করে 2টো রুটি খাইয়ে দিলেন। নতুন চাকরি কখন ছাড়া পাবে, খাওয়ার সময় পাবে কিনা কিছু ঠিক নেই। খাবার দিয়েও দিতে চেয়েছিলেন শিরিন, রীতি নিল না। আরেকবার সব গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লো। রোদ তখন ভালো মতো উঠে গেছে। আকাশে তুলোর মতো মেঘ উড়ে উড়ে কোন দিকে যেন চলে যাচ্ছে। নাফিস 2 হাতে কাজ করছে। অজস্র কাজের ভিড়ে মাথা গন্ডগোল হয়ে যাচ্ছে। বিয়ে বাড়িতে হাত লাগানোর মতো একটা মানুষ পর্যন্ত নেই, সবটা তার একা করতে হচ্ছে। তৌফিক অবশ্য কিছুটা সাহায্য করেছে। এখন কোথায় গিয়ে বসে আছে কে জানে। মোবাইলটা বন্ধ। ওকে ফুলের অর্ডার দিতে বলা হয়েছে। নিহাতি ঘরোয়া বিয়ে, তবু আয়োজন তো কিছু করতেই হয়। নীলিমার ঘরে ওকে দিল নাফিস। বর্ণা এসেছে। আরে বনা, কেমন আছো? ভালো নাফিস ভাই, আপনি কেমন? এই তো, তুমি এসেছো, ভালো হলো। নীলিকে একটু সাজিয়ে দিতে পারবে? সেজন্যই তো সকাল সকাল চলে এলাম। নীলিমার মুখ লজ্জায় রাঙা হয়ে আছে। বর্ণা তাকে চিমটি কেটে বলল, এতদিন প্রেম করছিস একটু জানালি না? ধুর, ওইটা প্রেম ছিল নাকি? আমি শুধু পছন্দ করতাম, উনি করতেন না। তাই নাকি? তাহলে বিয়ের প্রস্তাব উনি দিলেন কেন? তা জানি না, কিছু তো তার মনে হচ্ছিল। কে জানে, থাকলে তো ভালোই। বলতে বলতে আবারও লাল হয়ে গেল নীলিমা। অসম্ভব মিষ্টি দেখাচ্ছে তাকে। তো এত তারা কিসের ছিল? আর কটা দিন সবুর করে অনুষ্ঠান করলে হতো না? উফ, উনি এসব করবেন না। বলেছেন মসজিদে বিয়ে হবে, কোনো অতিরিক্ততা খরচ নেই। হুজুর বিয়ে করছো এমন তো হবেই। ধুর, হুজুর কোথায়? তা ঠিক, অত সুন্দর হলে হুজুরেরই বা কি দোষ? একদম নজর দিবি না। এক্ষুনি দেব। না না, একদম না। দিলাম কিন্তু। 2 বান্ধবী হেসে গড়াগড়ি খেতে লাগলো। বর্ণা জিজ্ঞেস করলো, প্রথম দেখা ঘটনাটাও না? প্রথম দেখায় কিচ্ছু হয়নি। ভাইয়ার সাথে উনি চাকরি করতেন রাঙামাটিতে, সেখান থেকে চলে এসেছিলেন ঢাকায়। হঠাৎ একদিন বাসায় এলেন। ভাইয়া তখন ছিল না। আমি দরজা খুললাম, বসতে দিলাম। ও মা, আমার দিকে সরাসরি তাকালেন না। পরিচয় দিয়ে চুপচাপ মাথা নিচু করে বসে রইলেন। আমি পানি দিলাম, ফল দিলাম, শুধু পানি খেয়ে উসকুস করতে শুরু করলেন। মাত্র 15টা মিনিট বসলেন, তারপর দ্রুত কিছু না বলে বেরিয়ে গেলেন। বললাম ভাইয়া চলে আসবে, শুনলেনই না। বাহ, মজা তো। তারপর প্রায়ই আসতেন, তবে ভাইয়াকে ফোন করে সে বাসায় থাকলে তারপর। তোর পছন্দ হলো কেন? জানি না, হতে পারে সুন্দর ব্যবহারের জন্য। আর তোকে? কে জানে, কোনোদিন দেখেছি নাকি ভালো করে। বর্ণা হাসলো। না দেখলে বিয়ের প্রস্তাব দেয় নাকি কেউ? ভাইয়া চলে যাবে কুষ্টিয়া। হোস্টেলে থেকে আমার পড়াশোনা একদম হচ্ছে না। এই সোনাকে বলার পর উনি নাকি বিয়ে করতে চেয়েছেন। সিম্পাথি দেখাতেও হতে পারে। ফোনে কথা হয়নি? একটুও না। ধুর, একেবারে পিওর অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে যাচ্ছে। হোক, পছন্দের মানুষকে তো পাচ্ছি। সেটাই। নাফিস আবার ওকে দিল। তোরা গল্পই করবি নাকি কাজকর্মও করবি? এই তো ভাইয়া হচ্ছে আস্তে আস্তে। নাফিজের আত্মীয়রা আসতে শুরু করেছেন। বিয়ে বাড়ির একটা আবহ বইতে শুরু করেছে বাতাসে। দিনটা চমৎকার কাটলো রীতির। স্যার সব ঘুরে ঘুরে দেখালেন তাকে। নিজের বর্তমান রিসার্চের বিষয়বস্তু বুঝিয়ে বললেন। ড্রিম প্রজেক্টগুলো সম্পর্কে ধারণা দিলেন। ল্যাবটা এত সুন্দর করে গোছানো যে রীতির লোভ লেগে গেল এখানে কাজ করার। আরো কিছু ছেলে মেয়ে কাজ করছে সেখানে। সবাইকে বেশ আন্তরিক মনে হলো। দুপুরে রীতির অনারে সবাইকে খাওয়ালেন প্রফেসর। বিকেলের দিকে রীতির ছুটি হয়ে গেল। বের হবার সময় ল্যাবের গেটের পাশে বিশাল কাঠগোলাপের গাছ থেকে পড়ে থাকা সতেজ একটা ফুল তুলে নিয়ে কানে গুজে নিল রীতি। ফুরফুরে মনে হাঁটতে লাগলো। রাস্তা ছেড়ে পার্কের ভেতর দিয়ে পথটুকু যাবে বলে ঢুকে পড়লো। হঠাৎ ডাকটা কানে এলো তার, ফুপি। পেছনে ফিরে অবাক হয়ে গেল রীতি। ছোট্ট সুধা দৌড়ে আসতে তার দিকে। তার মনে ছিল না সৌরভদের বাড়ি এদিকেই। পেছনে শেফালিকে দেখা গেল, হাসি মুখে এগিয়ে আসছে। সুধাকে কোলে তুলে নিয়ে আদর করে দিল রীতি। শেফালি এসে জড়িয়ে ধরলো তাকে। কতদিন পর তোমার দেখা রীতি আপু, আসোই তো না এখন। সময় পাই না রে। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ।
শেফালি আগের চেয়ে মোটা হয়েছে, গায়ের রং ফুটেছে, তাতে লাল রঙের জামাতে উজ্জ্বল দেখাচ্ছে। কে বলবে ওর জীবনে এত কঠিন একটা সময় পার হয়েছে। এই নিয়ে ছোট্ট বাবু নিয়েও পড়াশোনা করছে। সৌরভ অবশ্য অনেক সাহায্য করে। ওরা বসে অনেক গল্প করলো। কথায় কথায় শেফালি বলল, তুমি বিয়েতে গেলে না? কার বিয়ে? কার আবার? নীলিমার। জানো না নাকি কোন দুনিয়ায় যে থাকো? তোমার ভাই তো গেল, আমাকেও বলেছিল, কিন্তু আমার আবার একটা প্রেজেন্টেশন ছিল দুপুরে। অনলাইনে বলে সুধাকে ঘুম পাড়িয়ে দিয়ে ফেললাম। সৌরভও সেজন্য যেতে পেরেছে। ওর কথায় কান নেই রীতির। আজ নীলিমার বিয়ে, সেটা বর্ণা বলল না কেন? না বলে অবশ্য ভালোই হয়েছে, তবু মনটা কেমন করছে। শেফালি তাদের এত জটিল সম্পর্কের কথা জানে না বলে এসব গল্প করছে। রীতির আর ভালো লাগছে না, উঠে পড়লো সে। বিদায় নিয়ে চলে এলো বাড়িতে। বিয়েটা ভালোই ভালোই মিটে গেলে নাফিস মুসাব্বিরকে জড়িয়ে ধরলো খুব আন্তরিক ভাবে। ধরা গলায় বলল, তুমি জীবনে আমার অনেক উপকার করেছো মুসাব্বির। এবার আমার বোনটাকে যদি সারা জীবন সুখী রাখো, তোমার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। মুসাব্বির হেসে বলল, এসব বলতে হয় না, আজ থেকে আমরা আত্মীয় হলাম। তোমাকে কি আপনি করে বলবো নাকি সেই চিন্তায় আছি। তুমি তো আমার বড়, শালাকে বয়সে বড় হয়ে গেলে কি বলে? নাফিস বলে নাম ধরে রাখবে, এসব টাকার কোনো প্রয়োজন নেই। বিদায়ের সময় নাফিস নিজেকে ধরে রাখতে পারলো না। নীলিমা তো অনেকক্ষণ ধরেই কাঁদছিল। এবার দুই ভাই বোন পরস্পরকে ধরে অঝরে কাঁদতে লাগলো। এদের আক্ষরিক অর্থে পৃথিবীতে আর কেউ নেই। এদের দুজনেরও বিচ্ছেদ হয়ে যাচ্ছে। নীলিমাও চলে গেলে নাফিস পুরোপুরি একা হয়ে যাবে। দুজন একত্রে বহু কষ্টে কয়েকটা বছর কাটিয়েছে। ভাই বোন একে অপরকে দেখে রেখেছে। এবার বিদায়ের পালা। নাফিসের মনে হলো রক্তের সম্পর্কগুলো অস্থায়ী। জীবনে কিছুই হয়তো পুরোপুরি ধরে রাখা যায় না। মুসাব্বির তাকে অনেক ভরসা দিয়ে সান্ত্বনা দিয়ে নীলিমাকে নিয়ে বিদায় নিল। একে একে বাকিরাও চলে গেল। রাত গভীর হলো এক সময়। নাফিস কাঁদছে বসে। সব ফাঁকা হয়ে গেছে। পৃথিবীর সব একাকিত্ব গিলে খেতে এসেছে আজ তাকে। নাফিস কখন যেন ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙলো ফোনের শব্দে। ফোনটা সবসময় অন রাখে। জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দেবার পর থেকে অনেক গুরুত্বপূর্ণ কল আসে। সেসব সময় মতো অ্যাটেন্ডও করতে হয়। কলটা এসেছে অচেনা নাম্বার থেকে। হ্যালো স্যার। নেশাগ্রস্তের মতো গলা টেনে টেনে লোকটা বলল, আপনার নাকটা একটু ছোট রাখেন। মাত্র তো বোনের বিয়া হইল, অল্প বয়সে বিধবা হইলে কেমন লাগবে কম তো? খিক খিক করে কিছুক্ষণ হেসে ফোনটা কেটে দিল লোকটা। আজে বাজে কিছু হুমকি সে পাচ্ছে বেশ কিছুদিন ধরে। সে জানে এমন হুমকি আসবেই। অনেক বড় গ্যাং এর পেছনে লেগেছে সে। ঝামেলা তো হবেই, তবে সে ছেড়ে কথা বলবে না। সেই রাঙামাটি থাকতেই এই কেসে জড়িয়ে পড়েছিল সে। কিন্তু এর জ্বালা এত বিস্তৃত সেটা জানতে পেরেছে এখন। তখন থেকে একটা জেদ ছিল, এখন এটা তার টার্গেট। এই চক্রটাকে ধ্বংস করতে হবে। তখন সে একা ছিল, ক্ষমতা ছিল না, এখন আছে। এখন ভয় পাওয়ার প্রশ্নই ওঠে না। কাল সকালে আবার রওনা দিতে হবে কাজের জায়গায়। কিন্তু রাতটা যে কাটছে না। টেলিভিশন অন করে বসে সে। আজে বাজে খবরের ভিড় লেগে আছে। মোবাইলটা আবারও বাজলো। আবারও অপরিচিত নাম্বার। ধরলো নাফিস, কিন্তু কথা বলল না। ওপাশ থেকেও কোনো কথা এলো না। নিস্তব্ধ কিছু মুহূর্ত দুপাশের নিঃশ্বাসের শব্দের মাঝে ঝুলে রইল। তারপর ফোন কেটে দিল ওপাশ থেকে। কে ছিল ওপাশে জানে না নাফিস। তার মনে হয় রীতি ছিল, কিন্তু রীতি তো তাকে ঘৃণা করে। ফোন করবে কেন? অন্য কেউ হতে পারে, তবে ফোনটা একদম সময় মতো আসে। যখন তার খুব একা লাগে, খুব দুশ্চিন্তা হয়, তখনই অলৌকিকভাবে কলটা এসে হাজির হয়। কোনো কথা হয় না, তবে কে যেন নিঃশব্দে বলে দিয়ে যায়, তুমি একা নও। নাফিসের ক্লান্তি কষ্ট অনেকটা দূর হয়ে গেল যেন। মনে হলো সে একা কোথায়। এই যে তাকে ফোন করা ব্যক্তিটিও রাত জেগে বসেছিল তার জন্য। নাফিস শুয়ে পড়ল, সাথে সাথে ঘুম নামলো চোখে। বাসে বসে অনেক কথা মনে পড়ে যায় নাফিসের। বছর 3টে পাখির পালকের মতো উড়ে গেছে দেখতে দেখতে। এই তো সেদিন সৌরভের বিয়ে হলো। রীতির সাথে কতদিন পরে দেখা হয়েছিল। তারপর ঝগড়া, মনোমালিন্য, অভিমানের পাহাড় জমে থাকা। তার সাথে রীতির সে সময় কয়েকবার দেখা হয়েছিল। প্রতিবারই সে রীতিকে এড়িয়ে গেছে। পুরোপুরি না চেনার ভান করে এড়িয়ে যাওয়া যাকে বলে। যে অন্যের বউ হবে তাকে ঘিরে অনুভূতির জন্ম না হয় ভালো। এরপর একদিন সে শুনলো রীতির বিয়ে ভেঙে গেছে। সত্যি সেদিন সে খুব অবাক হয়েছিল। সাথে মনে হচ্ছিল জীবন তাকে আরেকটা সুযোগ দিচ্ছে। এখন এই সুযোগটা ব্যবহার না করলে সে নিজেই নিজেকে ক্ষমা করতে পারবে না কোনোদিন। ততদিনে সে বিসিএস রিটেনে টিকে গেছে। ভাইবা বাকি, খুব জোর প্রিপারেশন নিচ্ছে। হয়েই যাবে এমন ভাব। নিজেকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিল সে। বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল রীতিদের বাড়িতে, কিন্তু সে ভাবতে পারেনি রীতি তাকে ফিরিয়ে দিবে।
রীতি বলেছিল সে তাকে আর পছন্দ করে না, তাদের মধ্যে আর যাই হোক কখনো ভালো বোঝাপড়া হতে পারে না। যার মনের স্থিরতা নেই তাকে বিয়ে করা যায় না। আরো অনেক কথা বলেছিল রীতি, অত মাথাতেও ঢোকেনি, শুধু আত্মবিশ্বাস ভেঙে গিয়েছিল, নিজেকে হেরে যাওয়া ভূত মনে হচ্ছিল। তারপরেও আশ্চর্যভাবে নিজেকে সামলে নিয়েছিল নাফিস। ভাইভাতে টিকিয়েছিল, ট্রেনিং এ চলে গিয়েছিল বেশ কিছুদিনের জন্য। তখন নীলিমার এসএসসির সামনে তাকে রেখে যেতে হয়েছিল তৌফিকদের বাড়িতে। অবশ্য ভাড়া বাসাটা ছাড়েনি নাফিস, ছুটিতে ফিরলে ওই বাসাতেই উঠতো সে, নিয়ে আসতো নীলিমাকে। নীলিমাও মাঝে মাঝে যেত ওখানে। এরকম এলোমেলো কিছু সময় কাটার পর নীলিমা ইউনিভার্সিটিতে ভর্তি হয়। সেখানকার হোস্টেলে থাকতে শুরু করে। নাফিসের পোস্টিং হয় কুষ্টিয়ায়। ততদিনে আবার আরেকটা ব্যাপার ঘটে গিয়েছিল। মুসাব্বির ঢাকায় চাকরি নিয়ে চলে এসেছিল। ও শুরু থেকে নীলিমাকে পছন্দ করে ফেলেছিল। নাফিস বুঝতে পারত, সে ঢাকায় গেলে প্রায় মুসাব্বির চলে আসতো তাদের বাসায়, যদিও ইঙ্গিতে কখনো নীলিমাকে কিছু বলতো না, শুধু তাকেই বলতো বিয়ে করা দরকার, বাড়ি থেকে বিয়ে দিতে চাইছে ইত্যাদি। শেষ পর্যন্ত সেদিন নাফিস যখন নিজের চাকরির এদিককার অস্থির অবস্থার কথা মুসাব্বিরকে জানিয়ে বলল বোনের একটা বিয়ে দিতে পারলে তার পিছুটান থাকবে না, এরপর যে কোনো মিশনে সে জড়িয়ে পড়তে পারবে স্বচ্ছন্দে, তখনই মুসাব্বির প্রস্তাবটা দিয়েছিল। ওর হাতে নীলিমাকে তুলে দিতে পেরে শান্তি লাগছে, অনেকটা হালকা লাগছে নিজেকে। মুসাব্বিরের উপর ভরসা আছে, সে দেখে রাখবে নীলিমাকে, কিছু হতে দেবে না। আর সে এবার যাবে পুরনো শত্রুকে মোকাবেলা করতে। এই শত্রুর সাথে তার আবার দেখা হয়েছিল কুষ্টিয়া আসার মাস 8 পর। সাইট ভিজিটিং এ বের হয়ে একটা স্কুলের ডিজাইন দেখে তার অবাক লাগে। পুরোপুরি সেই রাঙামাটির স্কুলের আদলে গড়া। সে খবর নিয়ে জানতে পারে সিস্টেমও সেই একই। অনেক গরিব বাচ্চারা পড়াশোনা করছে, নতুন ধরনের পড়াশোনা, টিচাররা সব কোয়ালিফাইড। একই জিনিস কয়েক জায়গায় হবে কি করে? নাফিস তারপর আর খোঁজ খবর নিয়ে জানতে পারে পুরো দেশে এরকম স্কুল আছে মোট 5টা। বলা যায় দেশের 5টা কোণায় 5টা, কিন্তু এদের মধ্যে কোনো ইন্টারলিঙ্ক নেই। আসলে হচ্ছেটা কি? কুষ্টিয়ার স্কুলটার প্রিন্সিপালের নাম সুজয় দাস, প্রভাবশালী লোক, তবে এই এলাকার স্থায়ী নয়। ভালো ব্যবহারের জন্য সবাই ভালোবাসে তাকে। নাফিসও কথা বলে দেখলো বেশ অমায়িক লোক, ব্যবহার ভালো, সন্দেহ করার মতো কিছু নয়। তবুও তার খটকা থেকে গেল, কোথাও কিছু যেন ঠিক নেই। সে এলাকার পুলিশ সুপারের সাথে পরামর্শ করে সব খুলে বলে নজর রাখতে বলল। এর বেশ কিছুদিন পর জানা গেল গোপন কিছু খবর। স্কুলে প্রতি মাসে কার্টুন ভর্তি করে বই আসে, লাইব্রেরি বিশাল, কিন্তু যত বই আসে সেই তুলনায় ছোট। বাকি বইগুলো কোথায় যায়? নাকি বইয়ের বাহানায় অন্য কিছু আসে? সেই রাঙামাটির ঘটনারই পুনরাবৃত্তি। জানা গেল এসব বই ভারত থেকে আসে। বর্ডার পার হওয়ার সময় কি চেক করা হয় না? একবার এক অজুহাতে রেড দেওয়া হলো স্কুলে, কিছুই পাওয়া গেল না। নতুন করে আসা বইয়ের কার্টুনও চেক করা হলো, পাওয়া গেল শুধু এই বই। ততদিনে ওরা বুঝে ফেলেছে ওদের উপর সন্দেহ করা হচ্ছে। তারপর থেকেই নাফিজের কাছে উড়ো কল আসা শুরু হয়। ওরা বুদ্ধিমান, সরাসরি কিছুই বলে না, আকার ইঙ্গিতে নানা রকমের ভয় দেখিয়ে থাকে, থেমে যেতে বলে। নাফিস দীর্ঘশ্বাস ফেলে হেলান দিল বাসের সিটে। কি হতে পারে এই রহস্যের সমাধান? সকাল সকাল অফিসের কাজে ব্যস্ত হয়ে গেল নাফিস। সে কাজ ভালোবাসে, তাই একবার কাজে ডুবে গেলে আর কিছু মনে থাকে না। মাঝে 2 দিন না থাকাতে অনেক কাজ পেন্ডিং হয়ে রয়েছে, সেসব দ্রুত হাতে সমাধা করছে সে। পিয়ন এমন এসে জানালো কে একজন তার সাথে দেখা করতে চায়, খুবই জরুরি। নাফিস থেকে পাঠিয়ে দিতে বলল। এক জরাজীর্ণ বৃদ্ধ এসে উপস্থিত হলেন কামরায়। বৃদ্ধ চেহারার বয়স আর দারিদ্রের ছাপ স্পষ্ট হলেও চেহারায় অদ্ভুত রকমের দৃঢ়তা আছে, যা এখনকার দিনে বিড়াল। নাফিস থেকে বসতে বলল। বৃদ্ধ বসে বললেন, আমি রূপসাগর স্কুলের দপ্তরি। আমি জানি আপনি স্কুলের ব্যাপারে আগ্রহী, তাই কথা বলতে এলাম। নাফিস দপ্তরের মুখে শুদ্ধ ভাষা শুনে বেশ অবাক হলো। তার অবাক হওয়াটা যেন বৃদ্ধ উপভোগ করলেন, তবে সে বিষয়ে কিছু না বলে বললেন, আপনাকে সেদিন দেখেছি স্কুলে, আপনার ব্যাপারে খোঁজ খবর নিয়েছি। এখন আমি আপনাকে কিছু তথ্য দেব যেগুলো আপনার খুব কাজে লাগবে। কি তথ্য? সুজয় দাসের ব্যাপারে। এই লোক আগে চোরাচালানের দলের সাথে ছিল, তার বাড়ি ছিল কুমিল্লা। আমারও তাই, তাকে চিনি বহু আগে থেকে। সে অবৈধ পথে টাকা কামিয়ে হঠাৎ করে এসে এই এলাকায় জুড়িয়ে বসলো, তারপর স্কুল খুললো। আমি এর আগে রিক্সা চালাতাম, গায়ের শক্তিতে আর পারি না বলে স্কুলে দপ্তরে চাকরি নিলাম। আমাকে সুজয় চিনতে পারেনি, আমি যে চিনেছি সেটাও তাকে বলিনি। এরপর অনেক কিছুই দেখেছি।